ফেলবো আর কি, তাহলে প্রেসার করবেন। ওকে, শুরু করি চলো। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জটিল সংখ্যা। বাংলা জটিল সংখ্যা, ইংলিশে বলা হয় কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে। সো আমরা এখন পর্যন্ত আমরা 9-10 পর্যন্ত যে সংখ্যাগুলো পড়ছি, ইভেন ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমরা আমাদের লাইফের মধ্যে যেসব সংখ্যা দিয়ে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতাম লাইফের, সেই সংখ্যাগুলা, এবং আমাদের আগের যে চ্যাপ্টারটা পড়লাম বাস্তব সংখ্যা, তো আমাদের এখন পর্যন্ত আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমরা কোন ধরনের সংখ্যা থেকে পাইছি, সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে। তো বাস্তব সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কি করতাম, একটা সংখ্যা রেখার সাহায্য নিতাম। ঠিক আছে। সংখ্যা রেখার মধ্যে আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরপরে কি সকল ধরনের বাস্তব সংখ্যা সেই সংখ্যা রেখার মধ্যে আমরা রিপ্রেজেন্ট করতাম, রাইট। ঠিক আছে। এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সংখ্যা রেখা। তো আমরা যদি ওই যে নাম্বারের ইতিহাস সম্পর্কে যখন আমরা বাস্তব সংখ্যার ক্লাসের মধ্যে বলছিলাম যে আমাদের সংখ্যা বা আমাদের এই নাম্বার গুলার যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু আমাদের লাইফের প্রবলেম গুলো সলভ করার জন্য এগুলাকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি। যেমন আমি বলছিলাম, যখন আমি বাস্তব সংখ্যা ক্লাসটা নিতেছিলাম তখনই বলছিলাম যে আমাদের শুরুর দিকে আমাদের লাইফটা খুব সিম্পল ছিল, তো কমপ্লেক্স ছিল না। মানুষজন মেষ চলাইতো, ম্যাক্সিমাম মানুষ, বা কৃষি কাজ করতো। তো তাদের লাইফের প্রবলেম গুলো সলভ করার জন্য ন্যাচারাল নাম্বারই এনাফ ছিল। 1 2 3 এই জাতীয় পূর্ণ সংখ্যা গুলো দিয়ে তারা তাদের লাইফের প্রবলেম সমাধান করতে পারতো। আস্তে আস্তে যখন মানুষের লাইফ আরো বেশি কমপ্লেক্স হয়েছে, তখন দেখা গেল যে তাদের লাইফের প্রবলেম সমাধান করতে গিয়ে ভগ্নাংশ দরকার হচ্ছে। ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা আমকে তুমি দুইটা মেম্বার, একটা আম কি করবা, মানে আমের অর্ধেক করতে হবে, ঠিক না? একজনকে হাফ নিতে হবে আর একজনকে হাফ পার্ট নিতে হবে। তো হাফ তো কোনো সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যাইতো না। তারপর আমরা কি করলাম, হাফটাকে ইনক্লুড করলাম, সো এরপরে জিরোকে ইনক্লুড করলাম। সো এভাবে আমরা সংখ্যা রেখাটাকে আস্তে আস্তে ডেভেলপ করছি। ডেভেলপ করতে করতে আমাদের রিয়েল নাম্বার, এই টোটাল আর এই জিনিসটা সর্বশেষে দাঁড়াইছিল। ঠিক আছে, এটা দাঁড়ালো। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, রিয়েল নাম্বার তো আমাদের কাছে ছিল, আমরা আবার কেন কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা নিয়ে আসতেছি? ওকে, তাহলে চলো আমরা কিছু ইকুয়েশন দেখি। ইকুয়েশন দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে কেন কমপ্লেক্স নাম্বারটা দরকার হলো। আমরা সাধারণত আমাদের লাইফের যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম গুলোকে ইকুয়েশন আকারে প্রকাশ করি। ঠিক আছে। যেমন মনে করো তোমাদের লাইফের একদম সিম্পল থেকে সিম্পল প্রবলেম থেকে জটিল প্রবলেম সবকিছু আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করি। তোমরা একদম ছোটবেলায় যখন 6-7 পড়ছো তখন এই এরকম পিতার বয়স, সন্তানের বয়স, এগুলাকেও কিন্তু চাইলে আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারতাম। মনে করো এমন বললাম যে তোমার বয়স যা, তোমার পিতার বয়স তার থেকে 3 গুণ। তো ধরলাম তোমার বয়স হচ্ছে এক্স বছর, তাহলে তোমার পিতার বয়স কত? এটা হবে, ধরলাম তোমার পিতার বয়স হচ্ছে ওয়াই বছর, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু হবে 3x, রাইট। তোমার পিতার বয়স হচ্ছে তোমার বয়সের 3 গুণ, ওয়াই ইজ ইকুয়াল টু হবে 3x। এটা হচ্ছে একটা সিম্পল একটা ইকুয়েশন। ঠিক আছে। এই ইকুয়েশন দিয়ে আমি তোমার আর তোমার পিতার মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম। তো এখন আমি যদি তোমার তোমার বয়স বলি, তোমার বয়স হচ্ছে 10 বছর, তাহলে তোমার পিতার বয়স কত দাঁড়াবে? 30 বছর দাঁড়াবে, রাইট। তার মানে এইভাবে হচ্ছে কি করতেছি আমরা আমাদের লাইফের প্রবলেমগুলোকে আমরা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, বিভিন্ন প্রবলেমকে। সো এরকমই এক ধরনের প্রবলেম নিয়ে যদি আমরা কথা বলি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আসলে জটিল সংখ্যার কনসেপ্টটা শুরু হয়েছে আর কি। এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা একদিন সলভ করতে গেলেন হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান। সো তার নাম হচ্ছে অয়লার। ঠিক আছে, একজন ম্যাথমেটিশিয়ান, তিনি হচ্ছে নাম হচ্ছেন অয়লার। তার সাথে অনেকে রেনে ডেকার্টের কথা বলে। সো অয়লার যখন এটা সলভ করতে গেলেন, তো তিনি দেখলেন এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের এক্স এর মানের জায়গায় আমাদের রিয়েল নাম্বার, আমরা যে যত সংখ্যাকে চিনি, রিয়েল নাম্বারের মধ্যে যত ধরনের সংখ্যাই থাকুক না কেন, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে এমন কোন সংখ্যাকে চুজ করা যাচ্ছে না যেই সংখ্যাটাকে এই এক্স এর জায়গায় তুমি ফিট করবা এবং তোমার ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। তো এমন কোন এক্স এর ভ্যালু রিয়েল নাম্বারের মধ্যে এক্সিস্ট করে না যেই রিয়েল নাম্বারটাকে এক্স এর জায়গায় বসাবা এই ইকুয়েশনটা কি হবে? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, অর্থাৎ ইকুয়েশনটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই করবে। তো কারণটা কি? কারণ হচ্ছে তুমি যে কোনো ধরনের রিয়েল নাম্বারই নাও না কেন, সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক, সেটাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে সেই সংখ্যাটা পজিটিভ একটা সংখ্যা হয়ে যাবে। এখন একটা পজিটিভ সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ করো, সেটা কি কখনো 0 হবে? সেটা কখনোই কিন্তু 0 হবে না। তার মানে বোঝা গেল যে রিয়েল নাম্বার আমাদের লাইফের সকল সমস্যার সমাধান করতে পারতেছে না। আমাদের লাইফের
সকল ধরনের ইকুয়েশনের সলিউশন আমরা রিয়েল নাম্বার থেকে পাচ্ছি না। মানে আমরা এটাকে যদি সমাধান করি এক্স এর যে মানটা সেই মানটা কখনো রিয়েল নাম্বার থেকে হবে না। তাহলে আমাদের যে অয়লারের কথা বলছিলাম, অয়লার চিন্তা করলেন যে আমাদের এই যে নাম্বার সিস্টেম যেটা রিয়েল নাম্বার নামে পরিচিত, এই নাম্বার সিস্টেমটা কি কোনো কারণে ছোট হয়ে গেছে মানে আমাদের জন্য, বা এটা কি আরো মডিফিকেশনের দরকার আছে কিনা। তিনি চিন্তা করলেন হ্যাঁ এটা মনে হয় আমাদের জন্য ছোট হয়ে গেছে, এই কারণে আমি এই রিয়েল নাম্বার থেকে দিয়ে আমি সকল ধরনের ইকুয়েশনকে সমাধান করতে পারতেছি না। তো তিনি যেটা করলেন এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করলেন। সলভ করলে কি আসে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, দেন এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার -1 অথবা মাইনাস রুট ওভার -1। ওকে, তাহলে আমরা এক্স এর এই যে দুইটা মান পাইলাম, কিন্তু রুটের ভিতরে -1 এটা তো রিয়েল নাম্বারের মধ্যে সম্ভব না, ঠিক না। সো তিনি বললেন তাহলে একটা কাজ করি, রিয়েল নাম্বারের ভিতরে যেহেতু এমন কোনো সংখ্যা নাই যে রুটের ভিতরে -1 এর মান আমরা রিয়েল নাম্বারে যেহেতু নাই, আমরা রুটের ভিতরে -1 এটার একটা নাম দিই, নতুন ধরনের সংখ্যা সৃষ্টি করি। এই নতুন ধরনের সংখ্যা তিনি সৃষ্টি করলেন, তিনি রুটের ভিতরে -1 কে তিনি নাম দিলেন আয়োটা। তোমরা ইতিমধ্যে মোটামুটি মনে করো কোভিড আসার কারণে অনেক ধরনের গ্রিক অ্যালফাবেটের নাম অলরেডি শুনে ফেলছো, ঠিক আছে। এখন শুনলাম যে আবার ল্যামডা ভ্যারিয়েন্ট নাকি বের হইছে। সো ধরো এই যে আলফা, বিটা, ল্যামডা, হ্যাঁ গামা ভ্যারিয়েন্ট, হ্যান বহুত ভ্যারিয়েন্টের কথা তোমরা শুনছো এই কোভিড আসার কারণে। আয়োটা হচ্ছে গ্রিক অ্যালফাবেটের একটা, মানে গ্রিক একটা অ্যালফাবেট, এটা হচ্ছে সম্ভবত গ্রিকের 9th অ্যালফাবেট। আমাদের ABCD তে যেমন অ্যালফাবেট গুলো আছে, এখানে হচ্ছে গ্রিকের 9th লেটারটা আর কি অ্যালফাবেটের মধ্যে, হ্যাঁ। সো এটাকে বলা হয় আয়োটা। তো তিনি রুটের ভিতরে -1 এর নাম দিলেন আয়োটা। আয়োটার চিহ্নটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এরকম একটা চিহ্ন আয়োটার। যেই আয়োটাটাকে মডার্ন ম্যাথমেটিক্সে পরে আমরা ইমাজিনারি পার্ট থেকে আই দ্বারা প্রকাশ করি। আই আসতে হচ্ছে ইমাজিনারি থেকে, ঠিক আছে, আই আসতে কোত্থেকে, ইমাজিনারি থেকে। তো তারপরে কি হইলো, এই রুটের ভিতরে -1 কে কি নামে আমরা করলাম, ডিফাইন করলাম। তিনি ডিফাইন করলেন যে অয়লার রুটের ভিতরে -1 আয়োটা, বা যেটাকে আমরা এখন বলতেছি হচ্ছে কি আই। রুটের ভিতরে -1 কে আমরা কি নামে বলতেছি, এটা হচ্ছে আই। তাহলে রুটের ভিতরে -1, রুটের ভিতরে -2, রুটের ভিতরে -3। সো রুটের ভিতরে -2 মানে কি হবে বলতো, রুটের ভিতরে -2 মানে কি, আমি যদি এটাকে আলাদা করি √2 ইন্টু √1, √1 মানে তো হচ্ছে আই। সুতরাং রুটের ভিতরে -2 মানে হবে √2 ইন্টু আই। রুটের ভিতরে যদি -4 বলি সেটার ভ্যালু কত হবে, √4 ইন্টু √1, √4 মানে হচ্ছে 2 আর √1 মানে হচ্ছে আই, তার মানে 2i। তো এই যে সংখ্যাগুলো দেখতেছি আই, √2i, 2i, 3i, 7i, হ্যাঁ, -4i, এই জাতীয় প্রত্যেকটা সংখ্যাকে তিনি নাম দিলেন ইমাজিনারি নাম্বার। তিনি কি নাম দিলেন, ইমাজিনারি নাম্বার। এরা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এরা হচ্ছে ইমাজিনারি নাম্বার। আচ্ছা এবার আরেকটা জিনিস একটু বলি, তোমার কাছে একটা জিনিস মিনিংলেস, একটা জিনিস তোমার কাছে মিনিংলেস, দ্যাট ডাজন্ট মিন এটা ইউজলেস। এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো কমপ্লেক্স নাম্বার পড়ার ক্ষেত্রে। তুমি তো ভাবতেছো আচ্ছা ভাই রুটের ভিতরে -1 কি দরকার আমার, হ্যাঁ রুটের ভিতরে -1 এই যে সংখ্যা তো আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলে না, মানে তোমার জন্য জিনিসটা মিনিংলেস। তোমার জন্য মনে করো খড়কুটাও মিনিংলেস হইতে পারে, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা দেখো গ্রামের একটা মানুষের কাছে সেটা মানে ইউজলেস না, ঠিক আছে, তার কাছে ওই জিনিসটা একটা মিনিং থাকে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার, তোমার কাছে যে জিনিসটা মিনিংলেস সেই জিনিসটা নট নেসেসারিলি ইউজলেস হবে। ওকে, সো এরপরে কি হইলো, ইমাজিনারি নাম্বার বলতে এক ধরনের নাম্বারকে তিনি ডিফাইন করলেন। ইমাজিনারি নাম্বার কারা, আই, 2i, 3i, এই জাতীয় নাম্বারগুলোকে কি বলা হলো, এরা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ওকে, তো আমরা তো পড়তেছি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার কারা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন পর্যন্ত শিখলাম রিয়েল নাম্বার, শিখলাম রিয়েল নাম্বার তো আগে থেকেই জানি। এখন নতুন ধরনের নাম্বার আমরা পড়লাম, সেটা কি এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বারের মধ্যে হচ্ছে 1 2 3 4 বা যত ধরনের সংখ্যা আছে তারা থাকে। এখানে হচ্ছে i, -i, 2i, 3i এরা সবাই থাকে। তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার এবং রিয়েল আর ইমাজিনারি নাম্বারের সকল ধরনের কম্বিনেশন। কমপ্লেক্স নাম্বার হচ্ছে কেউ যদি রিয়েল হয় সে একটা কমপ্লেক্স নাম্বার, কেউ যদি ইমাজিনারি হয় সেও একটা কমপ্লেক্স নাম্বার,
কেউ যদি রিয়েল প্লাস ইমাজিনারি দুইটাই হয়, সেও হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, সো রিয়েল নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার ইজ এ কমপ্লেক্স নাম্বার, রিয়েল প্লাস ইমাজিনারির যে কোনো কম্বিনেশন সেটাও হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ভাইয়া আশা করি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয় না ব্যাপারটা। আমি হ্যাঁ বলো। রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার কিভাবে হয়? এক্স্যাক্টলি, রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স নাম্বারের ভেতর পড়ে, আমি সেই ব্যাখ্যাতে যাচ্ছি। ঠিক আছে, রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তুমি বলতে পারো রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বার না, বাট রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স। আচ্ছা তুমি আমাকে বলো, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা হয়? যারা মূলদ তারা কি অমূলদ হয়? যারা মূলদ তারা কিন্তু বাস্তব হয়। ঠিক আছে, বাট যারা মূলদ তারা কিন্তু অমূলদ সংখ্যা হয় না। মূলদ যারা হয় তারা অমূলদ হয় না, অমূলদ যারা হয় তারা মূলদ হয়। কিন্তু যারা অমূলদ হয় তারাও বাস্তব হয়, যারা মূলদ হয় তারাও বাস্তব হয়। সো ব্যাপারটা হলো কি, কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক ধরনের সুপার সেট, এমন একটা সুপার সেট সকল নাম্বারের সে পিতার মতো, সে সকল নাম্বারের সুপার সেট। ঠিক আছে, সকল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার সাবসেট, তবে রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেট। ওকে, সো কমপ্লেক্স নাম্বারকে কিভাবে প্রকাশ করা হয়? কমপ্লেক্স নাম্বারকে হচ্ছে z ইজ ইকুয়াল টু, কমপ্লেক্স নাম্বার সেটটাকে c দ্বারা প্রকাশ করা হয়, কমপ্লেক্স c দ্বারা। আর যে কোনো না কমপ্লেক্স নাম্বারকে z দিয়ে লেখা হয় সাধারণত, z ইজ ইকুয়াল টু x প্লাস i y আকৃতিতে প্রকাশ করা হয়। যেখানে এই জিনিসটা লিখে রাখো, যেখানে এই x টাকে বলা হয় রিয়েল পার্ট, এটাকে লেখা হয় আর ই অফ জেড, রিয়েল পার্ট অফ জেড। আর এই y টাকে বলা হয় আই এম, মানে ইমাজিনারি পার্ট অফ জেড। মানে হচ্ছে এক্স হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ, ওয়াই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ। ওয়াই কি কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ, এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। এবার আসো আমরা দেখি রিয়েল নাম্বার গুলা কিভাবে কমপ্লেক্স নাম্বার হলো। ধরো একটা রিয়েল নাম্বার, মনে করো একটা রিয়েল নাম্বার হলো 2, তো 2 এ যদি একটা রিয়েল নাম্বার হয়, এই 2 এই রিয়েল নাম্বারটাও কি হবে? একটা কমপ্লেক্স নাম্বার আমি বলতেছি। সো তোমরা বলবা তাহলে এই কমপ্লেক্স এই 2 এর মধ্যে তো আমাদের ইমাজিনারি বা কাল্পনিক অংশটা কই? হ্যাঁ, এটার কাল্পনিক অংশ আছে। কাল্পনিক অংশটাকে আমরা লিখি এভাবে 0 ইনটু আই, 0 ইনটু আই। যেটা 2 তার কাল্পনিক অংশটা হচ্ছে 0, বা যে কোনো রিয়েল নাম্বারের জন্য তার কাল্পনিক অংশ কত? কাল্পনিক অংশটা 0। আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বটে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য তার কাল্পনিক অংশ কত হয়? 0 হয়। এখন আমরা একটা পিওরলি ইমাজিনারি নাম্বার চিন্তা করি, ধরো 2i, 2i হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার পিওরলি। তুমি বলবা ভাই আমরা তো জানি কমপ্লেক্স নাম্বারগুলো x প্লাস i y আকৃতির হয়, বাট এখানে তো শুধুমাত্র i এর সাথে কিছু একটা আছে, বাট x এর এই পার্টটুকু কোথায়? হ্যাঁ, x এর এই পার্টটুকু হচ্ছে এখানে শূন্য। যেই নাম্বারগুলো ইমাজিনারি নাম্বার তাদের বাস্তব অংশ বলতে কিছু থাকে না, তারা হচ্ছে বাস্তব অংশটা কত হয়? 0 হয়, 0 প্লাস 2i। তারপরে ধরো একটা নাম্বার যদি এভাবে চিন্তা করি 2 প্লাস মাইনাস 2i, হ্যাঁ এটাও হচ্ছে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে এইটার জন্য বাস্তব অংশ কত হবে? বাস্তব অংশ হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব অংশটা হচ্ছে 2। এটার জন্য কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্টটা কত? ইমাজিনারি পার্টটা হচ্ছে 2। ঠিক আছে, সরি প্লাস মাইনাস 2 দুইটাই আর কি, এখানে যেহেতু সংখ্যা দুইটা দিচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার রিলেটেড কথাবার্তা। তার মানে এখন থেকে তোমরা তোমাদের নাম্বার সিস্টেমটাকে আরেকটু মডিফাই করো। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা থাকবে সবার উপরে, জটিল সংখ্যা থাকবে সবার উপরে। জটিল সংখ্যার দুইটা ভাগ, একটা কি বাস্তব, আর একটা হচ্ছে কাল্পনিক। তারপরে বাস্তবের ভাগগুলো নিশ্চয়ই তোমরা জানো, তোমরা অলরেডি হ্যান্ড নোট তৈরি করছো, তোমরা এখানে জানো বাস্তব হচ্ছে মূলদ, অমূলদ। হ্যাঁ, মূলদ, অমূলদ, এখান থেকে শুরু করে বাকি যতগুলা ক্যাটাগরি তুমি করতে পারো প্রত্যেকটাই হচ্ছে বাস্তবের পার্ট। তার মানে জটিল সংখ্যা বলতে আমরা আসলে কাদেরকে বলি? জটিল হচ্ছে যারা বাস্তব তারাও জটিল, যারা কাল্পনিক তারাও যদি বাস্তব আর কাল্পনিক মিলে যে সংখ্যাগুলো হয়, অর্থাৎ 2 প্লাস 2i, 3 প্লাস 4i, এই জাতীয় যত সংখ্যা হয় তারাও জটিল সংখ্যা। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? তোমরা কি একটা ভেন ডায়াগ্রাম তৈরি করতে পারবা না জটিল সংখ্যা নিয়ে? আমার তো মনে হয় তোমরা ভেন ডায়াগ্রামও তৈরি করতে পারবা। বাস্তব সংখ্যার যে ভেন ডায়াগ্রামটা আছে সেই বাস্তব সংখ্যার ভেন ডায়াগ্রামটার সাথে বাইরে দিয়ে একটা কাল্পনিক সংখ্যার ভেন ডায়াগ্রাম তৈরি করবা। ঠিক আছে, এবং এই টোটালটা মিলে হচ্ছে বাস্তব আর কাল্পনিক মিলে হচ্ছে কি, এই হচ্ছে আমার টোটাল জটিল সংখ্যা। এখানে কারা থাকবে? এখানে সবাই বাস্তব সংখ্যাটা তো, বাস্তব সংখ্যাটা তো তৈরি করছি আগে, বাস্তব সংখ্যাটা এখানে লিখবা। কাল্পনিকটার মধ্যে কারা থাকবে? বাস্তবের মধ্যে তো 1 2 3 1.5 2.5 3.5, ঠিক আছে, মাইনাস
5.5 বা -7 -10 এরা সবাই হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে থাকতেছে। এখানে হচ্ছে i -7i +2i 3i, হ্যাঁ, এরা সবাই কাল্পনিক। আর এ বাস্তব, কাল্পনিক এবং তাদের কম্বিনেশন, মনে করো 2 + 2i, 3 - 4i, 7 - 7i, হ্যাঁ, এরা সবাই মিলে হচ্ছে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো ভাইয়া সেটের কনসেপ্ট থেকে যদি জিনিসটাকে, হ্যাঁ বলো আবিদ, বলো। ওই যে মনে করেন যে কমপ্লেক্স না ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে কি ইয়া হয় না, অমূলদ হয় না, নাকি ওটাকে জাস্ট ইমাজিনারি বলবে? আচ্ছা, ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে তার বাস্তব বা কাল্পনিক অংশটা অমূলদ হইতে পারে। যেমন হচ্ছে √2 + √2i, এটা হইতে পারে, ঠিক আছে? এখন √2 শুধু + √2i এরকম যদি হতে পারে। থাকতো, তাহলে সেটাকে কি অমূলদ ইমাজিনারি বলতো? ইরেশনাল ইমাজিনারি না, এরকম কিছু? মানে এই জাতীয় কিছু মানে আমার জানা নাই। এই জাতীয় কিছু ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে কিছু বলা হয় বলে আমি জানি না আর কি, ঠিক আছে? তো এটা আমার একটু জানতে হবে, বাট আমি জানি না ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রেও কি আমরা অমূলদ ইমাজিনারি বা মূলদ ইমাজিনারি এরকম বলতে পারি কিনা। সো এটা আমার দেখতে হবে, বাট আমার জানা মতে নাই, এরকম কোনো পার্ট আমি দেখিনি এখন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার। এখন তোমরা নিজেরাই সেটের কনসেপ্ট দেখো তো করতে পারো কিনা। এইখানেও ধরো কমপ্লেক্স নাম্বার, এখানে রিয়েল নাম্বার, তারপরে হচ্ছে মূলদ সংখ্যা বা কিউ, তারপরে কোনটা আছে জেড, জেড দিয়ে হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, তারপরে আছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এদের মধ্যে কেমন হবে বলতো, এই চিহ্ন দিব না এই চিহ্ন দিব? ন্যাচারাল নাম্বার কার সাবসেট হবে? ন্যাচারাল নাম্বার কি জেড এর সাবসেট না সুপারসেট? সাবসেট। এক্স্যাক্টলি। তাহলে এইভাবে আমরা সাবসেট গুলা এইভাবে দিয়ে যাবো। তার সবচেয়ে বড় কে, বস হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ওকে? আচ্ছা, তো আশা করি তুমি বুঝতে পারছো যে কমপ্লেক্স নাম্বারটা কেন দরকার হলো, ঠিক আছে? কিছু কিছু জিনিস মানে ব্যাখ্যা করার জন্য কমপ্লেক্স নাম্বারটা আমাদের লাইফে দরকার হয়ে পড়ছে। এবং ভার্সিটি লেভেলে গেলে বা ইয়াতে গেলে তোমাদের যে ত্রিকোণমিতির যে ফর্মুলা গুলো আছে না, এই ফর্মুলা গুলোর ক্ষেত্রে তোমরা দেখবে অনেকগুলো ফর্মুলা যে প্রমাণ, আমরা মনে আছে তোমাদের জ্যামিতিক ভাবে অনেকগুলো ফর্মুলা প্রমাণ দেখেছিলাম, যে একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে এইটা এই থিটা ওই থিটা, হ্যাঁ, এবার সাইন a + b cos a + b, এগুলো প্রমাণ তোমার দেখাইছি না? এই জাতীয় প্রমাণগুলো তুমি কমপ্লেক্স নাম্বারের যদি কনসেপ্ট জানা থাকে, কমপ্লেক্স নাম্বার কনসেপ্ট খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে? মানে আমাদের লাইফে অনেক জায়গায় আমি যেটা বলতেছিলাম যে তোমার কাছে একটা মিনিংলেস, মানে সেই জিনিসটা ইউজলেস না। কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বারের কথা যদি বলি, ইমাজিনারি নাম্বার দেখে হলে আচ্ছা এটা তো আমার কাছে মিনিংলেস, মানে রুটের ভিতরে নেগেটিভ কিছু, এটা তো আমার লাইফের মানে তোমার লাইফটার বা তোমার লাইফের পরিধি বা তোমার লাইফের কমপ্লেক্সিটি হয়তো এখনো অনেক কম, এই জন্য তুমি হয়তো কমপ্লেক্স নাম্বার চিন্তা করতে পারছো না। বাট যারা আরো অনেক বেশি কমপ্লেক্স টাইপের জিনিস সলভ করার চেষ্টা করে, তো ওই তাদের লাইফের অনেক কঠিন কঠিন জিনিসগুলোকে খুব সহজে রিপ্রেজেন্ট করা, খুব সহজে তাদের একটা মিনিং দাঁড় করানোর জন্য এই কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট গুলা খুব বেশি দরকার হয়, ঠিক আছে? যত বেশি বড় হবা তত বেশি শিখবা। আমি জাস্ট তোমাদেরকে একটাই হিন্ট দিলাম, সেটা হচ্ছে যে কিছু ইকুয়েশনের কথা বলছি আর কি, যে ওই ইকুয়েশন গুলো সলভ করতে গেলে তোমাদের কমপ্লেক্স নাম্বারটা দরকার হচ্ছে। হ্যাঁ নুহিন বলো। ভাই এখানে ভাই কিউ প্রাইমটা কোনোভাবে অ্যাড করা যাবে না অমূলদ সংখ্যার সেটটা? না, কিউ প্রাইমটা এখানে বেসিক্যালি অ্যাড আমরা এভাবে করি না। তুমি চাইলে কিউ এর জায়গায় না, কিউ প্রাইমটা এখানে অ্যাড কিভাবে করবা দেখো, ভাই কিউ আর প্রাইমটা ইকুয়াল যদি অ্যাড টু করো, কিউ ইউনিয়ন কিউ প্রাইম না? আচ্ছা সেটা ঠিক আছে, বাট আমি বলতেছি কি পরের রিলেশন গুলো তুমি মিলাবা কেন? ধরো তুমি এখানে কিউ প্রাইম অ্যাড করতে পারো, দেখো এখানে যদি তুমি কিউ প্রাইম অ্যাড করো তারপরে আর এখানে স্টপ করতে হবে, বুঝছো? কারণ তুমি তো এরপরে জেড কে বলতে পারো না জেড হচ্ছে কিউ প্রাইমের এলিমেন্ট, হ্যাঁ, বুঝতে মানে পারছি। সাবসেট, ঠিক আছে? মানে ওইটার পরে আর বলা যায় না, এই জন্য আর কি কিউ প্রাইম দিয়ে সাধারণত মানে আমরা লিখি না এই জিনিসটা, ঠিক আছে? জেড দেন ন্যাচারাল, ওকে। আচ্ছা, এবার আসো একটা জটিল সংখ্যা আমরা কি দেখলাম, দুইটা পার্ট থাকে, বাস্তব, কাল্পনিক। এখন আমরা দেখবো একটা জটিল সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে। তোমরা সবাই জানো বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য কি আছে, সংখ্যা রেখা, যেটা আমি আজকে ক্লাসটা শুরুটাও করছি সংখ্যা রেখা দিয়ে। তো আমরা যদি একটা ধরো একটা বাস্তব অক্ষ নেই, যে বাস্তব অক্ষ বরাবর আমরা বাস্তব সংখ্যাগুলোকে রাখবো, 0 1 2 3 এভাবে করে চলবে, -1 -2 -3 এভাবে করে চলবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি বাস্তব সংখ্যাটাকে আমরা একটা সংখ্যা রেখা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। কিন্তু যদি জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে চাই, জটিল সংখ্যার মধ্যে তো শুধু বাস্তব সংখ্যা আছে এমন না, জটিল সংখ্যার মধ্যে তো কাল্পনিক সংখ্যা আছে। তার মানে আমরা তো আর এই সংখ্যা রেখার মধ্যে তো আর অ্যাড করতে পারছি না। তাই আমাদের কি করতে হবে, সংখ্যা রেখাটাকে আমরা, এটা ছিল 1 ডিমেনশনাল একটা সংখ্যা রেখা, এখন সংখ্যা রেখাটাকে আমার 2 ডিমেনশনাল বানাইতে হবে, রাইট? সো লাইফে যেহেতু নতুন একটা মাত্রা যোগ হয়েছে, নতুন একটা ডিমেনশন অ্যাড হয়েছে, মানে আগের সংখ্যাগুলো ছিল 1 ডিমেনশনাল সব, ঠিক আছে? এখন প্রবলেম গুলো যেহেতু আরেকটু মানে ইয়া হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে, তো আমাদের
আমাদের নাম্বার সিস্টেমের জিওমেট্রিটাও এখন আর ওয়ান ডিমেনশনাল রাখা যাচ্ছে না। যেমন তোমরা 9-10 পর্যন্ত অঙ্ক করছো ফিজিক্সে, একটা বাঘ দৌড়াচ্ছে, হরিণ দৌড়াচ্ছে, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, হ্যাঁ সবগুলো ছিল ওয়ান ডিমেনশনাল, রাইট? ওয়ান ডিমেনশনাল প্রবলেম ছিল, এক এক ডিরেকশনে হরিণও দৌড়ায়, এক ডিরেকশনে বাঘও দৌড়ায়, ঠিক আছে? অঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারছো। বাট ইন্টারভিউটার পরে কি তোমার লাইফের ফিজিক্সের প্রবলেম গুলো আর ওয়ান ডিমেনশনাল আছে? এখন তোমাকে বলে যে হ্যাঁ বল নিক্ষেপ করছে, এই বল হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, এই প্রাসের যে প্রবলেম গুলো, এগুলো কি ওয়ান ডিমেনশনাল না, এটা কিন্তু 2 ডিমেনশনাল। তো এটাকে কিন্তু আর ওয়ান ডিমেনশনাল কোন একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, এটা মানে 2টা ডিমেনশন লাগে, দৈর্ঘ্য লাগে, উচ্চতা লাগে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে আমরা 2 ডিমেনশনাল নাম্বার সিস্টেমে চলে আসলাম। সো 2 ডিমেনশনাল নাম্বার সিস্টেমের কি 2টা অক্ষ থাকবে, একটা থাকবে বাস্তব অক্ষ যেটাকে এক্স দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়, আর একটা থাকবে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যেটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। তাহলে একটা থাকবে বাস্তব অক্ষ আর একটা থাকবে কাল্পনিক অক্ষ। আচ্ছা, তো কাল্পনিক অক্ষ বরাবর কারা থাকবে? i 2i 3i এরা এভাবে থাকবে। নিচের দিকে তো মনে করো -i -2i এভাবে করে -3i এরা এভাবে করে আসবে। ওকে, আচ্ছা এখন মনে করো আমাদের যে এখন ধরো আমি যে কোনো জটিল সংখ্যা এই যে চিত্রটা দেখতেছো না, একটা বাস্তব অক্ষ দিলাম, একটা কাল্পনিক অক্ষ দিলাম, এই ডায়াগ্রামটা যিনি প্রবর্তন করেন তার নাম হচ্ছেন আর্গন। বইয়ের মধ্যে আর্গা লেখে, মানে বাংলায় আর্গা বলে, আমি জানি না মানে আসল প্রনাউন্সিয়েশনটা কি, আমি আর্গনই বলি, ঠিক আছে? আর্গন ডায়াগ্রাম, এটাকে কি বলা হয়? আর্গন ডায়াগ্রাম। এই যে ডায়াগ্রামটা দেখতেছো এটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের সাহায্যে তুমি যে কোনো জটিল সংখ্যাটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, মানে তাকে জিওমেট্রিক্যালি গ্রাফিক্যালি দেখাইতে পারবা সে আসলে কোথায় অবস্থান করতেছে। যেমন মনে করো আমি কিছু জটিল সংখ্যা লিখি, মনে করো যে 2 প্লাস ধরো 3i দিলাম, 2 + 3 একটা জটিল সংখ্যা। আবার মনে করো 3i লিখলাম, আবার মনে করো -7 লিখলাম, তাহলে এরা প্রত্যেকই তো জটিল সংখ্যা। তাহলে এদেরকে চলো খুঁজে বের করি। 2 + 3i এই জটিল সংখ্যাটার বাস্তব অংশ কত? 2, কাল্পনিক অংশ কত? 3। আচ্ছা, তাহলে 2 + 3i কে তুমি খুঁজে পাবো কিভাবে? বাস্তব অক্ষ বরাবর 2 ঘর যাও, গেলা, কাল্পনিক অক্ষ বরাবর 3 ঘর যাও, তাহলে এমন একটা জায়গায় হচ্ছে তোমার 2 + 3i এই জটিল সংখ্যাটা থাকবে, 2 + 3i। এরপরে ধরো তুমি শুধু 3i জটিল সংখ্যাটা খুঁজবা, তাহলে কোথায় পাবা? 3i জটিল সংখ্যাটা শুধুমাত্র কাল্পনিক অক্ষ বরাবর অবস্থান করবে, কারণ তার বাস্তব অংশ নাই। সুতরাং এই যে y অক্ষ বরাবর যাও, এমন একটা জায়গা হচ্ছে তোমার 3i এই জটিল সংখ্যাটা আছে। এখন তুমি -7 মানে বাস্তব অক্ষ বরাবর এমন একটা জায়গায় তুমি -7 কে পাবা। ওকে, সো এখন আমি যদি তোমাদেরকে যে কোনো ধরনের জটিল সংখ্যা দেই, তোমরা অবশ্যই সেই জটিল সংখ্যার আর্গন ডায়াগ্রামে তার অবস্থানটা বের করতে পারবা, এমনটা আমি আশা করতেই পারি। যেমন মনে করো যে -1 + 2i, বলো তো এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? -1 + 2i সেকেন্ড। এক্স্যাক্টলি। তো আমি বাস্তব অক্ষ বরাবর ঋণাত্মক দিকে -1 ঘর যাব, আর উপরের দিকে হচ্ছে +2 ইউনিট যাব। সুতরাং এই জটিল সংখ্যাটা হচ্ছে -1 + 2i। ওকে, ভাই এখানে যদি ভাই হাফ থাকতো আচ্ছা। তাহলে আমরা বাস্তব সংখ্যা যেভাবে বসাতাম সেভাবে বসাবো না? হ্যাঁ একদম সেম। এখানে যদি মনে করো যে 1 + ½ i আছে বা 0.5, তাহলে তুমি এই যে i আর 0 এর মাঝখানে এমন একটা জায়গা তুমি লিখতা -1, তাহলে এমন একটা জায়গায় -1 + 0.5i এমন একটা জায়গা তার অবস্থান হইতো। তো তোমরা হচ্ছে তাহলে এই ডিরেকশন থেকে তোমরা আশা করি জটিল সংখ্যাগুলোকে স্থাপন করতে পারবা, আর্গন ডায়াগ্রামের মধ্যে স্থাপন করতে পারবা। ওকে, আচ্ছা, তো জটিল সংখ্যার আরো 2টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তার মডুলাস আর আর্গুমেন্ট। আচ্ছা চলো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্টে যাওয়ার আগে একটা মজার জিনিস দেখি, যেখান থেকে ভার্সিটিতে এমসিকিউ থাকে প্রায়। সো মজার জিনিসটা হচ্ছে আমি যেটা একটু আগে বলছিলাম, আমরা ওই যে বলছিলাম যে অয়েলার তিনি i = কি বলছিলেন? i = √1 এটাকে না বলা হয় কাল্পনিক একক, ইমাজিনারি ইউনিট। আজমাইনের জন্য বল ইংলিশটা বলতেছি, ইমাজিনারি ইউনিট, এটাকে কি বলা হয়? কাল্পনিক একক। কাল্পনিক একক। তো এখন এই যে i √1 ইমাজিনারি বা কাল্পনিক একক, এইটার নেচার সম্পর্কে একটু পড়ালেখা করি চলো। এটা প্রকৃতিটা কেমন, এটার মধ্যে খুব মানে সিগনিফিকেন্ট কিছু মানে ব্যাপার স্যাপার আছে, যে জিনিসগুলা মানে পড়ালেখা করার দাবি রাখে আলাদাভাবে। তো সেটা কেমন? ধরো আমরা সবাই জানি i কত? √1। আচ্ছা বলো তো তাহলে i স্কোয়ারের ভ্যালু কত হবে? মাইনাস -1। আচ্ছা বলো তো i কিউবের ভ্যালু কত হবে?
1 মাইনাস আই। এক্স্যাক্টলি, ভেরি গুড, মাইনাস আই। আই কিউব মানে কি, আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি না, আই স্কোয়ারের ভ্যালু তো -1, সো আই স্কোয়ারের জায়গায় যদি তুমি -1 বসায় দাও, সো আই কিউব ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস আই। আচ্ছা, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে বলো তো? 1 আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। ওকে, আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তুমি আই এর মাথায় যত বড় পাওয়ারই দাও না কেন, তার মান এই চারটার কোন একটাই হবে। তুমি আই এর মাথায় মনে করো 2000, এমনকি 21 সাল 2021 দিলা, তার মানও এই চারজনের কোনো একটা মান হবে, ঠিক আছে? আই এর মাথায় যত বড় পাওয়ারই দাও না কেন, তার মান এই চারজনের কোনো একটা হবে। এবং এই চারজনের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটাও একটু দেখি। চলো চলো এদের চারজনকে যোগ করি, এদের চারজনকে যোগ করি, তাহলে কি আসে দেখো তো, আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডের অংশগুলোকে একটু যোগ করে বলো তোমাকে কি আসতেছে? 0 এক্স্যাক্টলি, দেখো -1 +1 কাটাকাটি, আর রুট ওভার -1 মানে তো হচ্ছে আই, আর -1 কাটাকাটি, তার মানে আই টু দি পাওয়ার 1 যোগ আই টু দি পাওয়ার 2 যোগ আই টু দি পাওয়ার 3 যোগ আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের অ্যান্সার? 0। তার মানে একটা জিনিস খেয়াল করো, আই এর মাথায় যে পাওয়ার গুলো থাকবে, ঠিক আছে, আই এর মাথায় যদি পরপর 4টা পাওয়ার থাকে, পরপর 4টি ঘাতের সাম কত, যোগফল কত, যোগফল ইজ ইকুয়াল টু হবে 0। অলওয়েজ যে কোনো আই এর মাথায় যদি পাওয়ার যদি থাকে, সেগুলো যদি পরপর 4টা থাকে, তার রেজাল্ট হবে কত? রেজাল্ট হবে 0। এখন দেখো, তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া আই টু দি পাওয়ার ধরেন 39 যোগ আই টু দি পাওয়ার 40 যোগ আই টু দি পাওয়ার 41 যোগ আই টু দি পাওয়ার 42, তাহলে এইটার অ্যান্সার কিভাবে 0 হইলো? চলো দেখি। আচ্ছা দেখো তো, আমি যদি আই টু দি পাওয়ার 38 কে কমন নেই, সবার মধ্যে তো আই টু দি পাওয়ার 38 আছে, আই টু দি পাওয়ার 38টা আই নিয়ে নিলাম, তাহলে এখানে আই টু দি পাওয়ার 39 থেকে একটা আই পড়ে থাকলো। আই টু দি পাওয়ার 40 থেকে আই টু দি পাওয়ার 38 নিয়ে নিলে আই স্কোয়ার পড়ে থাকলো। আই টু দি পাওয়ার 41 থেকে আই টু দি পাওয়ার 38 নিলে আই কিউব পড়ে থাকবে না? আর আই টু দি পাওয়ার 42 থেকে আই টু দি পাওয়ার 38 কমন নিলে আই টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। এই চারজনের ভ্যালু তো আমরা জানি, এই চারজনের ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিন্স 0 ইন্টু আই টু দি পাওয়ার 38 ইজ ইকুয়াল টু 0। এটাই আর কি বললাম, যে আই এর মাথায় যে পাওয়ার গুলো থাকবে, তারা যদি ক্রমিক ঘাত অনুসারে থাকে, তো তাদের যে কোনো চারজনের জন্য ভ্যালু কত আসবে? যে কোনো চারজনের রেজাল্ট আসবে 0। ওকে, এখন চলো এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করি। ভার্স সিরিজ দিয়ে মনে করো কিছু এমসিকিউ এমন আসে, সিরিজ দিয়ে দেয় আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4 যোগ ডট 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 আই টু দি পাওয়ার 200 দিয়ে দিল, রেজাল্ট কত আসবে বলতে পারবা? একটু চিন্তা করো, চিন্তা করে দেখো, কেউ বলতে পারো কিনা? শুধু জোড় সংখ্যা, তাহলে আই স্কোয়ার বা আই টু দি পাওয়ার 4 এর মানের যে কোনো একটা আসবে। 0 আসবে। আচ্ছা, এটা 0 আসবে, ঠিক আছে। হুম। কিভাবে 0 0 আসবে? 4 দিয়ে দেখ, ভাগ যাচ্ছে। আজমাইন এখানে দেখ 4, ভেরি গুড, 4 দিয়ে ভাগ যায়। দেখ এখানে প্রতি 4টা, মানে প্রতি 4টা আই এর পাওয়ারের রেজাল্ট কত আসবে? 0 আসবে। মানে প্রতি 4 জনের জন্য যদি একটা গ্রুপ বানাই, এই গ্রুপের মান হচ্ছে 0। তাহলে আই টু দি পাওয়ার 1 আই স্কোয়ার আই কিউব আই 4 এটা 0। আবার আই টু দি পাওয়ার 5 যোগ আই টু দি পাওয়ার 6 যোগ আই টু দি পাওয়ার 7 যোগ আই টু দি পাওয়ার 8, এটার রেজাল্ট আসবে 0। তো আমরা আসলে দেখি যে আই টু দি পাওয়ার 200 পর্যন্ত এখানে 200টা পদ আছে। এই 200টা পদকে কি 4 জনের কয়টা গ্রুপ করা যায়? হ্যাঁ, 4 জনের 50টা গ্রুপ করা যায়। আমরা জানি 4 জনে যদি একটা গ্রুপ করতে পারি, সেই 4 জনের একটা গ্রুপের ভ্যালু কত? 0। তো 4 জনের 50টা গ্রুপ হইলো, তো 50টা 0 কে যোগ করলে 0ই হবে। সো আলটিমেটলি এই পুরো সিরিজ যেটা পাইলাম আমি, সিরিজের অ্যান্সার কত হবে? এই সিরিজের অ্যান্সার হবে 0। ক্লিয়ার? এবার Okay. তাহলে যদি এখানে এখন 201 থাকতো, তাহলে এটার মান আই হতো না? তাহলে এটার মান হইতো আচ্ছা, তাহলে হচ্ছে আই টু দি পাওয়ার 201 এর ভ্যালুটা তখন আমার বের করা লাগতো। তখন মোস্ট প্রবাবলি এটার মান, হ্যাঁ এটার মান হচ্ছে আই হইতো, কারণ আই টু দি পাওয়ার 200 মানে হচ্ছে 1, সো দেন এটা আই, হ্যাঁ এটার মান হচ্ছে আই হইতো। এখন আমরা একটু দেখবো যে আই টু দি পাওয়ার কোনো কিছু একটা থাকলে, যে কোনো একটা পাওয়ার থাকলে তার ভ্যালু কিভাবে বের করে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আচ্ছা তোমরা ভাই, নিশ্চয়ই একটা বুঝতে প্রশ্ন। পারছো। হ্যাঁ বলো। মানে আমরা তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে প্রুফ করছিলাম যে কিভাবে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, কিন্তু মানে অবাস্তব সংখ্যাও যে ওটা মেনে চলবে, এটা কিভাবে বুঝলাম? মানে নাও তো মানতে পারে। আচ্ছা, তুমি বলতেছো যে 0 দিয়ে গুণ করলে 0 হবে, কিন্তু দেখো এখানে প্রতি 4 জনের অ্যান্সার তোমার 0 হচ্ছে। আমি তো 0 গুলাকে যদি যোগ করি,
50টা জিরোকে যোগ করলে তো জিরোই হবে, মানে এখানে তো আর না, না। কাল্পনিক অংশ থাকতেছেই না, কারণ ওইটা না ভাইয়া, ওই মানে এমনি র্যান্ডম চিন্তা করেন যে 5i ইন্টু 0, এটা যে 0 হবে এটা কিভাবে বুঝলাম? বা ওই যে আগেরটাতে যে i⁻38 ইন্টু 0 করলেন। বুঝতে পারছি। আচ্ছা দেখো, আমাদের যে আই থাকে, আই এর ভ্যালু কত? √, আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে যে জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রপার্টি জানি যে জিরো দিয়ে যে কোনো রিয়েল নাম্বারকে যদি আমরা গুণ করি সেটার ভ্যালু হচ্ছে জিরো হয়ে যায়। এখন তোমার প্রশ্ন হচ্ছে কি, আচ্ছা ইমাজিনারি নাম্বারের ধর্মগুলো তো আমি এখনো পুরোপুরি জানি না, তাহলে কি ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে কি 0 ইন্টু আই এর ভ্যালু জিরো হবে? এটা তো প্রশ্ন নাকি? জি জি ভাইয়া। হ্যাঁ, ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে সেম প্রপার্টিটাই হোল্ড করে, যে জিরো দিয়ে যদি তুমি যে কোনো ইমাজিনারি নাম্বারকে মানে গুণ করো তার রেজাল্ট জিরোই হবে, এবং জিরো দিয়ে যদি তুমি এবং 1 দিয়ে যদি তুমি যে কোনো ইমাজিনারি নাম্বারকে গুণ করো তার রেজাল্টও চেঞ্জ হয় না, তার রেজাল্ট ওই আই থাকে। ঠিক আছে, মানে ওই যে আমাদের অভেদক ছিল আইডেন্টিটি, যোগের অভেদক, গুণের অভেদক, সেটা কমপ্লেক্স নাম্বারের জন্য হোল্ড করে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আসো আমাদের এখান থেকে এই কনসেপ্টটাকে একটু এক্সটেন্ড করি। সেটা হচ্ছে আই এর মাথায় যে কোনো একটা পাওয়ার থাকলে তার রেজাল্টটা কি হবে। আমি যেমনটা বলছিলাম, আই, আই স্কোয়ার, আই কিউব, i⁴, এদের মধ্যে হচ্ছে ঘোরাফেরা করে আমাদের ভ্যালুগুলো। i⁴ এর মান হচ্ছে 1, আই কিউবের মান হচ্ছে -i, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর আই এর মান হচ্ছে √1 -1। ঠিক আছে, আমি কি বললাম, আই এর মাথায় তুমি যেই পাওয়ারই দাও না কেন তার রেজাল্টটা কি হবে, এদের মধ্যে কোনো একটা হবে। তো আমি একদম সিম্পল কয়েকটা দিয়ে শুরু করি, তারপর তোমরা আস্তে আস্তে বুঝবা। ধরো i⁵ থাকবে কোথাও, আচ্ছা i⁵ কে আমরা কি লিখতে পারি বলতো? i⁴ ইন্টু আই লিখতে পারি কিনা? আচ্ছা i⁴ এর ভ্যালু কত? i⁴ এর ভ্যালু হচ্ছে 1, তার মানে i⁵ এর ভ্যালু আসবে শুধু আই। আচ্ছা i⁶ এর ভ্যালুটা কত? i⁴ ইন্টু আই স্কোয়ার, তো i⁴ এর ভ্যালু তো কত হবে? 1, আর আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। আচ্ছা i⁷ এর ভ্যালু কত? i⁴ ইন্টু আই কিউব, i⁴ এর ভ্যালু 1, তো এটা হবে আই কিউব মানে হচ্ছে -i, যে দেখো এখানে -i, এখানে আসছে -i। আচ্ছা i⁸ এর ভ্যালু কত হবে? i⁸ এর ভ্যালু মানে i⁴ হোল স্কয়ার, i⁴ এর ভ্যালু 1, দ্যাট মিন্স এটা আসবে 1। সো আমরা যেটা দেখলাম যে আই এর মাথায় যেই পাওয়ারই দিই না কেন তার রেজাল্টটা আলটিমেটলি আই স্কয়ার, আই কিউব, i⁴ তাদের মতোই হয়। ঠিক আছে, তাদের রেজাল্টটা আবারও একই মানগুলা রিপিট করে। ঠিক আছে, আচ্ছা সো এমন কি কোনো শর্টকাট আছে যেটা দিয়ে আমি আসলে বুঝতে পারবো আই এর মাথায় যেই পাওয়ারই থাকুক না কেন আমি দেখেই বলে দিতে পারবো যে তার অ্যান্সারটা কত হবে? হ্যাঁ, শর্টকাট একটা আছে। শর্টকাটটা হচ্ছে, আচ্ছা দেখো তো i⁵ ছিল, এই 5 এই ডিজিটটাকে তুমি 4 দ্বারা যদি ডিভাইড করো, 4 দ্বারা যদি ডিভাইড করো 5 কে, তাহলে তোমার ভাগশেষ কত থাকে? 1। ভাগশেষ তুমি যেই সংখ্যাটাই আই এর মাথায় পাওয়ার হিসেবে দেওয়া হোক না কেন সেই সংখ্যাটাকে তুমি 4 দ্বারা ডিভাইড করবা, 4 দ্বারা ডিভাইড করার পর ভাগশেষ কত সেটা দেখবা। তার ভাগশেষ যদি 1 হয় তোমার i⁵ এর অ্যান্সার হয়ে যাবে i⁴ তোমার মনে করো আমি একটা সংখ্যা নিলাম i⁻12 নিলাম। আচ্ছা বলো তো i⁻12 এই সংখ্যাটাকে 4 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ কত থাকে? 0 না? ভাগশেষ 0 ভাগশেষ 0, তাহলে অ্যান্সার হবে i⁻0, দ্যাট মিন্স অ্যান্সার হবে 1। এবং তোমরা এই কনসেপ্ট থেকে দেখো i⁻12 কে আমরা লিখতে পারি না i⁴ কিউব, i⁴ এর মান তো 1, দ্যাট মিন্স এটা 1ই হবে। তো ওইটাই আমি বললাম যে আমাদের আই এর মাথায় যেই পাওয়ারটাই থাকুক না কেন আমরা দেখবো ওই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়। ভাগশেষ যদি 1 হয় অ্যান্সার ডিরেক্ট আমরা তাকে ছোট করে লিখবো কি i⁻1। ভাগশেষ 0 থাকলে মানে নিঃশেষে বিভাজ্য হলে i⁻0 বা 1, আর তার ভাগশেষ যা থাকবে সেটার বেসিস হচ্ছে আমার অ্যান্সার আসবে। এখন মনে করো i⁻29 লিখলাম, বলো তো 29 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 1, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আই। এখন বলো তো i⁻, ধরো 51 লিখলাম, বলো তো অ্যান্সার কত হবে? -i। এক্স্যাক্টলি, i⁻51 মানে 51 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তোমার ভাগশেষ 4 12 48, তোমার ভাগশেষ থাকবে 3, দ্যাট মিন্স অ্যান্সার আসবে i কিউব, আর i কিউবের ভ্যালু হচ্ছে -i। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা যে কোনো আই এর পাওয়ারের জন্য অ্যান্সার বের করতে পারবো। এখান থেকে এমসিকিউ থাকে, বড় বড় সংখ্যা দিয়ে দেয়, দিয়ে তখন হচ্ছে মানে বের করতে বলে। বাট একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আই এর মাথায় মনে করো খুব বড় কিছু একটা দিল, খুব বড় কিছু একটা, হ্যাঁ অনেক সময় বিভিন্ন ভার্সিটিতে দিয়ে দেয়। ভার্সিটিতে সমস্যা হচ্ছে তোমার তো ক্যালকুলেটর 4 দ্বারা যে ভাগ করবা, ভাগ করে দেখবা ভাগশেষ কত, এত দ্রুত ক্যালকুলেটর তো দিবে না ভার্সিটি অ্যাডমিশন, কি করবা?
ধরো আই এর মাথায় একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এই জিরোটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা এখন মনে করো আমি ধরে নিলাম তুমি এত বড় সংখ্যাটাকে 4 দ্বারা ডিভাইড করতে পারবা, ভাগশেষও বের করতে পারবা, অ্যান্সারও বের হবে। বাট তোমার যে সময়টা চলে গেল, এই সময়ের কারণে যে তুমি ইউনিভার্সিটিতে একটা এমসিকিউ সলভ করার জন্য ডিউর ক্ষেত্রে আমরা জানি যে 40 সেকেন্ড করে সময় থাকে। তো 40 সেকেন্ড মানে কি, এই ক্যালকুলেশনটা করতে গিয়ে তোমার মিনিমাম 1.5 মিনিট লাগবে 4 দ্বারা ভাগ করতে গেলে। তার মাঝখানে হচ্ছে তোমার ব্রেনটা ড্রেন হবে, ব্রেনের পাওয়ারটা তুমি কমায় ফেলতেছো কিছু, ঠিক না, যেটা এয়ার মতো। তো পরের প্রবলেম সলভ করতে গেলে তুমি দেখবা যে অনেক বেশি এয়ার লাগবে আর কি, এলোমেলো লাগবে, সাফোকেটিং মনে হবে। মানে একটা প্রবলেম করতে গিয়ে যদি তুমি বেশি এনার্জি দিয়ে দাও, পরের সহজ প্রবলেমও দেখবা যে মাথার উপর প্রেশার পড়বে। তাহলে আমি কি করবা, এত বেশি টাইম তো আমাদের কিছু নাই। আমরা যেটা করব, লাস্টের 2টা ডিজিট নিব শুধুমাত্র। 4 দ্বারা কোনো কিছুকে ডিভাইড করার ক্ষেত্রে একটা সুন্দর প্রপার্টি আছে, এটা 3 দ্বারা ডিভাইডের ক্ষেত্রে, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। প্রপার্টিটা হচ্ছে যত বড় সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যা হয়, লাস্টের 2টা ডিজিটকে যদি তুমি 4 দ্বারা ডিভাইড করো, ভাগশেষ সেম থাকে। কোনো একটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ যা হয়, শুধুমাত্র তার লাস্টের 2টা ডিজিটকে যদি 4 দ্বারা ডিভাইড করো, তার ভাগশেষ সেমই থাকে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, 87কে তো 4 দ্বারা আমরা ডিভাইড করতে পারবো খুব সহজে, বলো তো 87কে 4 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ কত থাকে? 3। এক্স্যাক্টলি, অ্যান্সার হবে i কিউব, মানে হচ্ছে -i। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? -i। খুব সহজে বের করতে পারলাম না? হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে, একটু স্মার্টলি করতে হবে। ওকে, তো আশা করি আই রিলেটেড, আই এর নেচার গুলো বুঝতে পারছো, আই রিলেটেড প্রবলেম গুলো পারবা। আই এর অনেক সময় ইনভার্স দিয়ে দিতে পারে, ইনভার্স দিলে তখন ইনভার্সের অ্যান্সার কত হবে, যেমন মনে করো 1/i দিয়ে দিল, এখন মনে করো 1/i এর অ্যান্সার কত হবে, 1/i এর অ্যান্সার কত হবে? 1/i এর অ্যান্সার বের করার জন্য তুমি কি করবা, উপরে নিচে i দিয়ে গুণ করবা। উপরে i আর নিচে i দিয়ে গুণ করলে এটা আসলো i স্কয়ার। এখন i স্কয়ারের ভ্যালু কত? i স্কয়ার ভ্যালু হচ্ছে -1, দ্যাট মিন্স -1 যদি গুণ করে দাও, এটা আসবে হচ্ছে -i, ঠিক আছে। তাহলে 1/i এর রেজাল্ট কত? 1/i মানে হচ্ছে -i। ওকে, মনে থাকবে, এটাও খুব সুন্দর একটা এমসিকিউ, বিভিন্ন ভার্সিটিতে আসছে। 1/i এর রেজাল্ট কত? 1/i এর রেজাল্ট হচ্ছে -i, ঠিক আছে। সো এখন যদি মনে করো আমি তোমাকে বলি 1/i⁴ এটার রেজাল্ট কত হবে বলো তো? প্রথমে তোমার কাজ হবে i⁴ কে ছোট করে এখানে কিছু একটা লেখা। i⁴ কে ছোট করে তুমি কি লিখতে পারো সিম্পলিফাই করলে? 1/i। 1/i, আবার 1/i এর ভ্যালু কত? 1/i মানে হচ্ছে মাইনাস, শেষ, ঠিক আছে। তাহলে 1/i⁴ এর রেজাল্ট আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে -i। সো আশা করি এই পর্যন্ত তোমাদের একদম ক্লিয়ার হইছে। কার কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা যা পড়াইলাম? ওখানে 49 কে i কেন ধরলাম? আচ্ছা, কারণ ওই যে আমরা i⁴ কে আমরা যদি ভাঙায় লিখি, সেটা হচ্ছে 14 দ্বারা ভাগ করলে কত থাকবে? 4×12 = 48, ভাগশেষ হচ্ছে 1। সুতরাং i⁴ লেখা যে কথা আর i লেখা একই কথা, ঠিক আছে। এই জন্য আমরা 1/i⁴ না লিখে 1/i লিখতাম। তারপরে 1/i কে আবার আমরা কি করলাম, উপরে নিচে i দিয়ে গুণ করলে উপরেও একটা i আসলো, আর নিচে একটা i দিয়ে গুণ করলে i স্কয়ার আসলো, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। দ্যাট মিন্স আমরা অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে -i। ক্লিয়ার? ওকে, এখন আসো আমাদের জটিল সংখ্যার কাল্পনিক একক এবং তার প্রকৃতি সম্পর্কে আমাদের জানা হয়েছে। এখন আমরা জটিল সংখ্যার দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি সম্পর্কে জানবো। একটাকে বলা হয় মডুলাস। আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে এই চিহ্নটাকে মডুলাস না বলি, এটাকে মানে কি বলবো, অ্যাবসোলুট ভ্যালু বলা হয় আর কি। মডুলাস বললে একটু প্যাচ লাগে, মানে জটিল সংখ্যা তো মডুলাস বলতে একটা জিনিস কনসেপ্ট চলে আসে আর কি। আরেকটা কনসেপ্ট হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এখন আমরা দেখবো যে মডুলাস জিনিসটা কি আর আর্গুমেন্ট জিনিসটা কি। ওকে, আচ্ছা, তো মডুলাস এবং আর্গুমেন্ট এখন আমরা শিখবো। সো জটিল সংখ্যার মডুলাসের ডেফিনেশনটা বলি। একটা জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে 0 বিন্দু বা মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা, আমরা তো দেখছি জটিল সংখ্যাটাকে আর্গুণ চিত্রে বসানো যায়, ওই জটিল সংখ্যার দূরত্বটাকে হচ্ছে মডুলাস বলা হয়, এবং মডুলাসকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তোমাদের কারো যদি একটু মনে থাকে যে সরলরেখা চ্যাপ্টারের মধ্যে তোমরা ধরো কোন একটা সরলরেখার একটা 2 ডাইমেনশন একটা সরলরেখা স্থানাঙ্ক x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট ভুজ কোটি দেওয়া থাকতো, এটাকে চাইলে আমরা পোলার কোঅর্ডিনেট r আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম না? পোলার কোঅর্ডিনেটও তো একটা সরলরেখার কার্টেসীয় স্থানাঙ্কগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। সো একদম 99.9% সেম জিনিস।
এক্স ওয়াই এর যে আর আর থিটা বের করতাম না, ওই আর আর থিটাটাই হচ্ছে, আরটাই হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস হিসেবে কাজ করে, আর থিটাটাই হচ্ছে এই জটিল সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্ট হিসেবে কাজ করে। একটু পার্থক্য আছে যেটা আমি বলে দিব আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে। আর মডুলাসটা হচ্ছে সেম, মডুলাস হচ্ছে জটিল সংখ্যার মডুলাস যা হয়, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে যে আর যেটা হয় সেটাই হচ্ছে জটিল সংখ্যার মডুলাসের মতোই কাজ করে, আর থিটাটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্টের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা ওকে। মডুলাস হচ্ছে থেকে জটিল সংখ্যার দূরত্ব। তাহলে কেমন আসবে? মডুলাসের ফর্মুলাটা হচ্ছে, ধরো যে কোনো একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু মনে করো লিখলাম x প্লাস আই ওয়াই। সো এই z এর যে মডুলাসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এরকম বাইরে একটা এরকম একটা সাইন দেওয়া হয়। ঠিক আছে, মানে মডুলাসের যে সাইনটা থাকে সেই সাইনটা দেওয়া হয়, সেই সাইনটা দিয়ে বোঝায় আর কে বোঝানো হয়। আর এর মান কত? এই মডুলাসের মান অলওয়েজ কি হয়? মডুলাসের মান হয় রুট ওভার বাস্তব স্কয়ার। বাস্তব মানে হচ্ছে এক্স স্কয়ার যোগ কাল্পনিক অংশ স্কয়ার। কাল্পনিক অংশ স্কয়ার হচ্ছে ওয়াই স্কয়ার। শেষ। এটাই হচ্ছে মডুলাস বের করার একমাত্র ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করলে তোমরা যে কোনো জটিল সংখ্যার মডুলাস বের করে ফেলতে পারো। খুবই সিম্পল মডুলাস বের করা। মডুলাসটা জিওমেট্রিক্যালি কি বোঝায় সেটা একটু দেখো। ধরো একটা জটিল সংখ্যা এমন একটা জায়গায় আছে, ঠিক আছে, 2 + 3i। তাহলে এই জটিল সংখ্যার জন্য এই যে মূল বিন্দু থেকে এই যে রেখাটা দেখতেছো, এই যে রেখাটা, এই রেখাটার দূরত্বটাকে বলা হয় তার জন্য মডুলাস। তাহলে এই রেখাটার দূরত্ব বের করার জন্য আমরা কি করতে পারি? একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। এই বাস্তব অংশের জটিল সংখ্যাটার জন্য বাস্তব অংশ 2, কাল্পনিক অংশ হচ্ছে এই জটিল সংখ্যাটার জন্য 3। সুতরাং এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি হবে? রুট ওভার 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, মানে হচ্ছে কত? রুট 13। এটাই আর কি বললাম, 2 হচ্ছে তার বাস্তব অংশ, রুট ওভার বাস্তব স্কয়ার যোগ রুট ওভার কাল্পনিক স্কয়ার। এটা করলে তোমরা কি পাবা? যে কোনো জটিল সংখ্যার জন্য তার মডুলাস বের করতে পারবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আসো জটিল সংখ্যার আর্গুমেন্ট জিনিসটা কি। আর্গুমেন্ট জিনিসটা কি চলো সেটা বলি। আর্গুমেন্ট আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। এটা শোনা যাচ্ছে না? তরকারি
অনেক কথা ওকে, আমার কথা শুনতে পারতেছো সবাই? জি ভাই, এখন শুনতেছে, অনেকক্ষণ যাবত শুনি না ভাই। হাই হাই, একটু আমার মেসেজ দিয়ে দিতে সাথে সাথে। আমি আগে বুঝতেছিলাম না, আমি তো কন্টিনিউয়াসলি কথা বলে যেতেছিলাম। যাই হোক, আর্গুমেন্ট থেকে ভাই। আর্গুমেন্ট থেকে শুনো না, তাই তো? সমস্যা নেই, রিপিট করতেছি। আর্গুমেন্টটাই রিপিট করি আবার। আচ্ছা দেখো, আর্গুমেন্টের ব্যাপার যেটা বলতেছিলাম, আবার চলো রিপিট করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। স্ক্রিন শেয়ার হয়েছে? আগে এটা একটু কনফার্ম করো। জি ভাই হয়েছে। আচ্ছা, আর্গুমেন্টের ব্যাপারটা কি? আচ্ছা হ্যাঁ, আর্গুমেন্ট যেটা বলছিলাম, এক্স অক্ষের পজিটিভ ডিরেকশন থেকে, সবসময় মনে রাখবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যত ডিগ্রি ঘুরলে তুমি জটিল সংখ্যাটাকে খুঁজে পাবা, সেটাই হবে তোমার কি আর্গুমেন্ট। এন্ড আমি যে এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি, এগুলো আশা মনে হয় তোমরা শুনো নাই, তো এক্সাম্পল গুলো বলি। ধরো এইখানে একটা বিন্দু আছে, জটিল সংখ্যা আছে, ঠিক আছে? জটিল সংখ্যা 2 + 2i। তাহলে এটাকে পাওয়ার জন্য মনে করে নাও যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলাম, ঘুরলে আমি এই জটিল সংখ্যাটাকে খুঁজে পাচ্ছি। তাহলে এই 45 ডিগ্রি হবে কি এই জটিল সংখ্যার জন্য? আমি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছি। তাহলে এই 45 ডিগ্রি কি হবে এই জটিল সংখ্যার জন্য একটা আর্গুমেন্ট। আচ্ছা বলো তো, আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম তাহলে কত ডিগ্রি ঘোরা লাগতো? 315 ডিগ্রি। সো -315 ডিগ্রিও এই জটিল সংখ্যার জন্য একটা আর্গুমেন্ট হবে। আবার তুমি যদি 360 ডিগ্রি ঘুরো, 360 ডিগ্রি ঘুরে তারপরে আরো 45 ডিগ্রি ঘুরো, ঠিক আছে? 360 ডিগ্রি ঘুরে দেন আরো 45 ডিগ্রি ঘুরো, 360 + 45। আমরা তো জানি আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, এখানে কিন্তু অনেকবার ঘোরা যায়, বারবার ঘুরলে আবার একই জায়গায় আমরা ফেরত আসি। তো আমরা 360 + 45 অর্থাৎ 405 ডিগ্রি অ্যাঙ্গেলও যদি ঘুরি, আমি একই জায়গায় ফেরত আসতেছি। তাহলে এই জটিল সংখ্যার জন্য 405 ডিগ্রিও হবে একটা আর্গুমেন্ট। তোমরা কি বুঝতে পারছো? আর্গুমেন্ট, অনেক ধরনের আর্গুমেন্ট, একটা জটিল সংখ্যার জন্য অসংখ্য আর্গুমেন্ট থাকা পসিবল। তো এই যে দেখতেছো একটা জটিল সংখ্যার জন্য অনেক আর্গুমেন্ট আছে, এদেরকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট। জেনারেল আর্গুমেন্ট কি? একটা জটিল সংখ্যার জন্য অসংখ্য, ইনফাইনাইটলি মেনি জেনারেল আর্গুমেন্ট আর পসিবল, ঠিক আছে? একটা জটিল সংখ্যার জন্য ইনফাইনাইটলি মেনি জেনারেল আর্গুমেন্টস আর পসিবল। ওকে, আচ্ছা তাহলে এইবার আসো প্রিন্সিপাল আর্গুমেন্টকে ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ডিফাইন করছেন, চলো সেটা একটু জানি। তাহলে জেনারেল আর্গুমেন্ট ব্যাপারটা বুঝছো যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে হিসাব করব কোনটা, কিন্তু ধনাত্মক দিক থেকে কি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো সেটা ম্যাটার করে না, ঠিক আছে? আচ্ছা, তো ঘুরলেই তুমি আলটিমেটলি ওই জটিল সংখ্যা পর্যন্ত যাইতে পারলেই হচ্ছে সেটা একটা আর্গুমেন্ট হবে। বাট প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা যখন আমরা বলবো তখন কিন্তু ব্যাপার স্যাপার আছে এখানে। সবাই কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না। প্রিন্সিপাল আর্গুমেন্ট শুধুমাত্র একটা জটিল সংখ্যার জন্য একটাই প্রিন্সিপাল আর্গুমেন্ট থাকবে। প্রিন্সিপাল আর্গুমেন্ট পাওয়ার সিস্টেমটা কি? প্রিন্সিপাল আর্গুমেন্ট পাইতে হইলে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাই রেডিয়ান পর্যন্ত ঘুরতে পারবা বা 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবা, আর ঘড়ির কাঁটার দিকে -π রেডিয়ান পর্যন্ত ঘুরতে পারবা বা -180 ডিগ্রির আগ পর্যন্ত ঘুরতে পারবা। ব্যাপারটা কি বুঝাইলাম? যেমন দেখো, মনে করো একটা জটিল সংখ্যা এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় আছে এই জটিল সংখ্যাটাকে ধরলা, আবার আগের জায়গায় আসো। 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরো, 45 বিপরীত দিকে ঘুরলে 45 ডিগ্রি, আর ঘড়ির কাঁটারদিকে ঘুরলে কত? 300 -315 ডিগ্রি। বলো তো এদের মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট কে হবে? হ্যালো, 45 ডিগ্রি। 45 ডিগ্রি হবে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট। কেন? কারণ আমি ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি পর্যন্ত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবো, ঠিক আছে? আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরতে চাই তাহলে আমি -180 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবো, বাট -315 ডিগ্রি এত বড় কোণ কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টে আসবে না। আচ্ছা, এবার ধরো সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল নিই, মনে করো এইটাকে মনে করো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পাওয়া যায় মনে করো 130 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে 130 ডিগ্রি, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরো তাহলে তুমি কত পাচ্ছ বলো তো? 360 থেকে 130 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 200 -230 ডিগ্রি, রাইট? এইবার বলো তো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে? 130। আচ্ছা, ভেরি গুড। এইবার চলো আর একটা কনসেপ্ট বলি। ধরো থার্ড কোয়াড্রেন্টের একটা জটিল সংখ্যা। থার্ড কোয়াড্রেন্ট জটিল সংখ্যাকে খোঁজার জন্য তুমি ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলা, ঘড়ির কাঁটার দিকেও ঘুরলা।
এখন তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলা, তুমি মনে করো পাইলা হচ্ছে 300 ডিগ্রি, সরি 300 ডিগ্রি বেশি হয়ে যেতেছে, ধরো 250 ডিগ্রি পাইলে। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরো তাহলে তুমি পাইলে কত, মাইনাস কত ডিগ্রি হবে? এখানে কতটুকু ঘোরা লাগবে বলো তো? মাইনাস 130 ডিগ্রি, রাইট? 130 ডিগ্রি। এবার বলো তো প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে? মাইনাস 130 ডিগ্রি। 130 ডিগ্রি। এক্স্যাক্টলি, মাইনাস 130 ডিগ্রি হবে। কারণ কি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রির চেয়ে বেশি ঘুরতে পারবো না, ঘুরলে সেটা আর প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না। সুতরাং আমরা কোন কোয়াড্রেন্টের জন্য পজিটিভ আর্গুমেন্টটাকে নিবার, কোন কোয়াড্রেন্টের জন্য নেগেটিভ নিবা, আশা করি বুঝতে পারছো। তোমার ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য তোমার প্রিন্সিপাল আর্গুমেন্ট গুলো সবসময় পজিটিভ রেডিয়ান হবে, আর থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হবে তারা নেগেটিভ। ওকে, সরি মাইনাস 110, সরি, আচ্ছা মাইনাস 110, যাই হোক, মানে মাইনাস 110টাকে আমরা নিব। এইবার আসলে একটু ফর্মুলা গুলা দেখি যে আমরা মানে কিভাবে কোন কোয়াড্রেন্টের জন্য কিভাবে বের করব ফর্মুলা। ঠিক আছে, ধরো তোমাদের নিশ্চয় মনে আছে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা পোলারে কিভাবে বের করতাম, কাইন্ড অফ ওইটার মতোই। দেখা চিত্রগুলো যদি আমরা দেখি, ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট একটা জটিল সংখ্যা আছে, ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট একটা জটিল সংখ্যা আছে এমন একটা জায়গায়, তাহলে এই যে ধরো জটিল সংখ্যাটা এই জায়গায়, এটার জন্য আমরা কি করবো, একটা ত্রিভুজ তৈরি করবো। তাহলে এই যে থিটাটা সেটা আমরা বের করবো। তাহলে এই জটিল সংখ্যাটা ধরো x প্লাস আই ওয়াই। ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যা যদি থাকে, অর্থাৎ বাস্তব কাল্পনিক দুইটাই যদি পজিটিভ হয়, তার জন্য ফর্মুলা হবে টেন ইনভার্স, তার জন্য আর্গুমেন্ট কি হবে, টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। শেষ, এটাই হবে তার জন্য আর্গুমেন্ট। ওকে, আচ্ছা এবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টের কোন একটা জটিল সংখ্যা যদি হইতো কি করতাম। সেকেন্ড কোয়াড্রেন্টের জটিল সংখ্যা হইলে ধরো এমন একটা জায়গায় জটিল সংখ্যাটা অবস্থান করতেছে, তাহলে এইটা হচ্ছে তার থিটাটা, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেল, এটাকে হচ্ছে তার আর্গুমেন্ট। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট কি হবে, পাই মাইনাস টেন ইনভার্স। ওই জটিল সংখ্যার তো দুইটা অংশ থাকবে, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ তো থাকবে। কাল্পনিক অংশ মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স তার মডুলাস। ঠিক আছে, কিভাবে বের করব, পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটা করলে আমরা কি পাবো, সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো। এখন মনে করো থার্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যা, তার আর্গুমেন্ট কি, আমি এটা ব্যাখ্যাও যাবো একটু পরে যে কিভাবে কেন আমি ফর্মুলাটা এরকম দিচ্ছি। থার্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যা আছে, এমন একটা অবস্থানে আছে জটিল সংখ্যাটা। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো এই জায়গা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আছে, বেসিক্যালি একটা মাইনাস এক্স প্লাস আই ওয়াই হবে। থার্ড কোয়াড্রেন্টের মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এই আকৃতির একটা জটিল সংখ্যা। এখানে মনে করো থিটা আর এইভাবে ঘুরলে হচ্ছে আমি আর্গুমেন্টটা পাবো। থার্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যার জন্য আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট হবে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স বের করবা, সেখান থেকে পাইকে বিয়োগ করবা। থার্ড কোয়াড্রেন্টের জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট বের হয়ে যাবে। ফোর্থ কোয়াড্রেন্টের কোনো একটা জটিল সংখ্যা আছে, মনে করো এমন একটা আর্গুন ডায়াগ্রাম, তার অবস্থানটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে থিটা, এইটাই হচ্ছে তার আর্গুমেন্ট। মানে আর্গুমেন্টটা কি হবে, টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তার বাইরে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবে, কারণ তুমি এই ডিরেকশনে ঘুরতেছো। ঠিক আছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা আশা করি বুঝতে পারলাম। তোরা এই জিনিসকে তুলে ফেলো যে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হয় ডিরেক্ট টেন ইনভার্স কাল্পনিক অংশ ওয়াই ডিভাইডেড বাই বাস্তব অংশ এক্স এর মডুলাস। সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্ট যদি হয় টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স মাইনাস পাই। আর ফোর্থ কোয়াড্রেন্ট হইলে মাইনাস টেন ইনভার্স ওয়াই মডুলাস ওয়াই বাই এক্স। এই ফর্মুলা জানা থাকলে মোটামুটি সব ধরনের প্রবলেমেরই আর্গুমেন্ট তোমরা বের করতে পারবে। ঠিক আছে, সো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, আর্গুমেন্ট পর্যন্ত বুঝছো কিনা। তাহলে আমি তোমাদেরকে কিছু মডুলাস আর আর্গুমেন্ট করতে দিব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি মডুলাস আর আর্গুমেন্ট। একটু লিখে নাও যে আর্গুমেন্ট গুলো কি হবে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কিভাবে বের করে, তোমাকে তো জটিল সংখ্যাটা দেওয়া থাকবে, তারপর তুমি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কিভাবে বের করবা, থার্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিভাবে বের করবা, সেটা তো আমি তোমাদের কিছু প্রবলেম করতে দিই। চলো সেটা করবো, করার পর আমরা জটিল সংখ্যার কিছু মডুলাস আর্গুমেন্টের কিছু প্রপার্টিও জানবো। প্রপার্টি জানার পরে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। আজকে মডুলাস আর্গুমেন্ট পর্যন্ত হয়তো বা রাখবো। ঠিক আছে, তোমাদের কিছু প্রবলেম করতে দিই, দেখো পারো কিনা। 2 প্লাস 3i, এইটার জন্য মডুলাস আর্গুমেন্ট বের করবা। ওকে, -8 -6i, এইটার জন্য মডুলাস আর আর্গুমেন্ট বের করবা। মডুলাস আর বলবা আর আর্গুমেন্ট থিটা বলবা, এটার জন্য সিমিলার আর বলবা আর থিটা বলবা। ঠিক আছে, এরপরে হচ্ছে -i,
এই জটিল সংখ্যার জন্য মডুলাস আর আর্গুমেন্ট বের করবা। তারপরে মনে করো যে -2 - 2√3i এটার জন্য, আচ্ছা মাইনাসও দুইটা দিছে, এটাকে প্লাস দিয়ে দিই √3, এইটার জন্য মডুলাস আর আর্গুমেন্ট বের করবা। ঠিক আছে, দেখো তো ঝটফট করার চেষ্টা করো। 2 + 3i -8 - 6i শুধু -i -2 + 2√3i। সো ধরো প্রথমটা যদি আমি করি, প্রথমটা একদম সহজ, আর ইকুয়াল টু কি আসবে √2² যোগ 3² ঠিক আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু আসবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো বাস্তব অংশ পজিটিভ, কাল্পনিক অংশ হচ্ছে পজিটিভ। তাহলে তুমি যদি এটা অবস্থানটা দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের একটা জটিল সংখ্যা 2 + 3i। ফার্স্ট কোয়াড্রেন্ট জটিল সংখ্যা হলে অ্যানসার কি হবে? 10 ইনভার্স মডুলাস y মানে কত, y এর জায়গায় আছে হচ্ছে এখানে 3, x এর জায়গায় আছে হচ্ছে 2, মানে হচ্ছে 3/2। শেষ, অ্যানসার বের হয়ে গেল। এবার পরেরটার জন্য তোমরা আর বের করো, পরেরটার জন্য তোমরা হচ্ছে থিটা বের করো। আর তো বের করতেই পারবা, √8² যোগ -6² করলে পাবা 10। আর থিটা ইকুয়াল টু কি আসবে দেখো তো, এটা -8 - 6 বলো তো এটা কোন কোয়াড্রেন্টের জটিল সংখ্যা? আগে এটা বলো, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে অবস্থান? 3 নম্বরে ভাইয়া। থার্ডে। এক্স্যাক্টলি, এটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট পড়লে আমরা কি করি? 10 ইনভার্স মডুলাস y/x। y হচ্ছে এখানে -6 -6/-8 এটা করবা, যেটা আসবে সেখান থেকে তুমি পাই কে বিয়োগ করে দিবা, শেষ, তোমার অ্যানসার বের হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে এখান থেকে পাই বিয়োগ করে দিবা, শেষ, তোমার অ্যানসার বের হয়ে যাবে মডুলাস আর আর্গুমেন্ট। আর -i দেখি, -i এর জন্য দেখি কে বলতে পারো? আকিদা বলতে পারবা -i এর জন্য আর এর মান কত হবে, মডুলাস কত হবে, আর আর্গুমেন্ট কত হবে? আকিদা বলো 1 আর হবে। কত হবে? আর হচ্ছে 1। ওকে, আর্গুমেন্ট -π/2। আর্গুমেন্ট হবে -π/2। আচ্ছা দেখো, এটা যদি আমরা 10 দিয়ে করতে যাই, দেখো প্রথম কথা হচ্ছে এখানে হচ্ছে কাল্পনিক অংশের আগে মাইনাস আছে। অবস্থান যদি দেখো, অবস্থান দেখলেই ডিরেক্ট বোঝা যায়। -i এর অবস্থান তো হইলে এই কোয়াড্রেন্টে, তাই না? -i কে পাওয়ার জন্য আমি যদি এই ডিরেকশনে -π/2 কোণ ঘুরি, তাহলে আমি -π -2i এইগুলাকে পেয়ে যাবো, এই জটিল সংখ্যাগুলোকে পেয়ে যাবো। যে জটিল সংখ্যাগুলোর মানে কমপ্লিটলি ইমাজিনারি, শুধুমাত্র ইমাজিনারি নাম্বার যেগুলো, সেগুলোকে আমরা -π ডিগ্রি ঘুরলেই পাবো, -π অথবা +π এরকম অ্যাঙ্গেল ঘুরলেই পাবো। সেটাকে যদি আমরা ধরো ফর্মুলা দিয়ে করতে চাচ্ছি, তুমি ফর্মুলা দিয়ে করতে চাইলে কেমন হবে? ফর্মুলা দিয়ে করতে চাইলে হচ্ছে, যেহেতু তার আগে মাইনাস আছে, সুতরাং প্রথমে হচ্ছে তোমার কি বসবে? মাইনাস বসবে একটা 10 ইনভার্স মডুলাস y/x। y কত এখানে? y হচ্ছে i এর সাথে যেটা থাকে সেটা y, মানে হচ্ছে -1 ডিভাইড বাই x কত? x হচ্ছে 0, x তো নাই, 0। আর 10 ইনভার্স -1/0 মানে 10 ইনভার্স অসংজ্ঞায়িত। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে 10 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, রাইট? 10 90 ডিগ্রিতে কোনো মান নাই, 10 90 ডিগ্রি কোনো মান নাই, অসংজ্ঞায়িত। সুতরাং 10 ইনভার্স ইনফিনিটি এই ব্যাপারটা তো একটা অসংজ্ঞায়িত জিনিস, ঠিক না? আনডিফাইন্ড একটা জিনিস, এটাকে তুমি ডেফিনেশন আকারে তুমি কোনো ডিফাইন করতে পারবে না, ঠিক না? সুতরাং যেহেতু আমরা জানি 10 90 ডিগ্রির মানও ডেফিনেশন আকারে স্যাটিসফাই করে না বা আনডিফাইন্ড, আবার 10 ইনভার্স ইনফিনিটি এটাও তো একটা আনডিফাইন্ড জিনিস। আমি তার পরিবর্তে সবচেয়ে সম্ভাব্য যে অ্যান্সারটা বসাইতে পারি, সবচেয়ে সম্ভাব্য যে অ্যান্সার, আমি আগেই বলতেছি, এটা কিন্তু এক্স্যাক্টলি তুমি বলতে পারো না। 10 ইনভার্স ইনফিনিটি আসলো, তুমি ডাইরেক্ট বসায় দিলা 10 ইনভার্স 1/0 মানে π/2, সবাই বসায় দেয়, এটা ডিরেক্টলি বলা যায় না। বাট সবচেয়ে প্রবাবল বা সবচেয়ে সম্ভাব্য যে অ্যান্সার সেটা হচ্ছে π/2, তাই আমরা π/2 বসাইলে আমাদের অ্যান্সার গুলো মিলে, ঠিক আছে? আচ্ছা, এখন থিটা ইকুয়াল -π/2, আগে থেকে মাইনাস ছিল, এবার -2 + 2√3i এটার জন্য আর থিটাও তোমরা আশা করি বের করতে পারবে, ঠিক আছে? তাহলে এভাবে তোমরা যে কোনো জটিল সংখ্যার জন্য মডুলাস এবং আর্গুমেন্ট আশা করা যায় বের করতে -i এর ক্ষেত্রে থিটার ব্যাপারটা আবার একটু বলবেন? -i এর ক্ষেত্রে থিটার ব্যাপারটা হচ্ছে, তুমি জানো না 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটা জানো তো নাকি? 10 90 ডিগ্রি কোনো মান নেই, আনডিফাইন্ড। এখন আমরা যখন থিটা বের করতে গেছি, ওখানে আসছিল 10 ইনভার্স y/x, y এর মান ছিল -1, x এর মান ছিল 0। আচ্ছা, -1 কে যদি তুমি 0 দিয়ে ভাগ করো, তুমি কি পাবা? আনডিফাইন্ড পাবা না? 10 ইনভার্সের ভিতরে আনডিফাইন্ড কিছু একটা আসছে, আনডিফাইন্ড কিছু একটা আসছে, তো তখন তার সবচেয়ে প্রবাবল যে অ্যান্সার, সবচেয়ে সম্ভাব্য যে অনুমানটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই জিনিসের অ্যান্সার হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, কারণ 10 90 ডিগ্রি মানে ছিল এরকম আনডিফাইন্ড আকৃতি, ঠিক আছে? এই জন্য আমরা এটার পরিবর্তে π/2 বসাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো মডুলাস আর্গুমেন্টের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস শিখি, চলো
পোলার ফরম্যাট, কোন একটা জটিল সংখ্যার পোলার ফর্মটা চলো শিখি। একটা জটিল সংখ্যার ধরো z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে বলা হয় জটিল সংখ্যার কার্টেসীয় আকার, কার্টেসীয় আকৃতি। তো এটা যদি পোলার আকৃতিতে জানতে চাও তাহলে কি করতে হবে, এক্স এর জায়গায় কি বসাই দিতে হবে বলো তো, এক্স এর জায়গায় কি বসাবা, আর cos থিটা যোগ i ইনটু y এর জায়গায় বসাবো কত, আর sin থিটা। এখন তুমি একটা কাজ করো, আর কে কমন নিয়ে নাও, আর কে কমন নিয়ে গেলে cos থিটা যোগ i ইনটু sin থিটা, এটাকেই বলা হয় একটা জটিল সংখ্যার পোলার ফর্ম। একটা জটিল সংখ্যা তোমাকে যদি প্রশ্নে বলা হয় জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করো, তুমি কি করবা, আর ইনটু cos থিটা যোগ i sin থিটা আকারে লিখবা। ঠিক আছে, যেখানে এই আরটা হবে সেই জটিল সংখ্যার মডুলাস এবং এই থিটাটা হবে সেই জটিল সংখ্যার আর্গুমেন্ট। ওকে, তার মানে তোমাকে কোন একটা জটিল সংখ্যা দেওয়া হইলে যদি বলা এটাকে পোলার আকৃতিতে প্রকাশ করো, তাহলে তুমি কি করবা, তার মডুলাস আর আর্গুমেন্ট বের করবা, তারপরে তাকে আর ইনটু cos থিটা যোগ i sin থিটা আকৃতিতে লিখবা। ওকে, আচ্ছা, সো এখন পোলার ফর্মে আসলে দুইটা পোলার ফর্ম পসিবল আর কি। একটা পোলার ফর্ম আছে যেটা একাডেমিকে সব প্রবলেম এটা দিয়ে সলভ করা, যেটা আমি মাত্র লিখলাম। অ্যাডমিশনে কিছু প্রবলেম সলভ করতে গেলে আমাদের অনেক সময় আরেকটা পোলার ফর্মের দরকার হয়। যেমন জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু যদি আর ইনটু cos থিটা যোগ i ইনটু sin থিটা এই আকৃতিতে কোনো কিছুকে লেখো, সেটা একটা পোলার ফর্ম। আবার অয়েলারের একটা ফর্মুলা আছে, আমার মনে হয় তোমরা অনেকে জানো না এটা। অয়েলারের একটা ফর্মুলা আছে, সেটাকে হচ্ছে ই টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু cos থিটা যোগ i sin থিটা। cos থিটা যোগ i sin থিটাকে অয়েলারের ফর্মে লেখা হয় ই টু দি পাওয়ার i থিটা। তাহলে ই টু দি পাওয়ার i থিটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা যোগ i sin থিটা। তাহলে আমি যদি এই পোলার ফর্মেট, পোলার ফর্ম মানে হচ্ছে তুমি যেই জটিল সংখ্যাটাকে আর আর থিটার মাধ্যমে প্রকাশ করবে, সেটা হচ্ছে ওই জটিল সংখ্যার জন্য পোলার ফর্ম। তাহলে এখন বলো তো এই জটিল সংখ্যাটাকে আমি যদি অয়েলারের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমি কি লিখতে পারি, আমি আর ইনটু cos থিটা যোগ i sin থিটার পরিবর্তে কি বসাইতে পারি, ই টু দি পাওয়ার i থিটা বসাইতে পারি না? হ্যাঁ, আর ইনটু ই টু দি পাওয়ার i থিটা, এটাও হচ্ছে একটা জটিল সংখ্যার পোলার ফরম্যাট। আমি কিছু প্রবলেম হয়তো বা ক্লাসের শেষে আমাদের যখন জটিল সংখ্যার কোর্সটা শেষ হবে তখন যখন আমরা এমসিকিউ সলভ করব, কিছু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এমসিকিউ দেখাবো, যেগুলা করতে আমরা খুব সহজে করতে পারি আমরা যদি অয়েলারের পোলার ফর্মটা ইউজ করি। অয়েলারের পোলার ফর্ম থেকে আমাদের ম্যাথমেটিক্সের সবচেয়ে সুন্দর একটা ইকুয়েশন আছে, যেটাকে উপাধি দেওয়া হয়েছে আর কি, মোস্ট বিউটিফুল ইকুয়েশন, মোস্ট বিউটিফুল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্স। ওইটা অয়েলারের ফর্মের থেকে আসে। বলতে পারবা মোস্ট বিউটিফুল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্স কোনটা? কারো জানা আছে? পাওয়ার i pi is equal to -1 অথবা e to the power i pi plus 1 is equal to 0। ভেরি গুড, ই টু দি পাওয়ার i pi plus 1 is equal to 0। এইটাকে বলা হয় ম্যাথমেটিক্সের সবচেয়ে বিউটিফুল ইকুয়েশন। কেন বিউটিফুল বলা হয় জানো? ম্যাথমেটিক্সের যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি রহস্য থাকে মানুষের মধ্যে, একটা অমূলক সংখ্যা, আমি জানি না তার ভ্যালু শেষ হবে কোথায়, জানি না। ইমাজিনারি নাম্বার, খুব মানে রহস্যজনক একটা জিনিস, ঠিক না? মানে অনেকে তো প্রথমে মেনেই নিতে পারে না যে আর ইমাজিনারি নাম্বার কই থেকে আসলো, রুটের ভিতর মাইনাস, এটা তো চলে না। পাই নেভার এন্ডিং নন নেগেটিভ একটা সংখ্যা, চলতেই থাকে। মানে আমাদের ম্যাথমেটিক্সে যত ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে, যে জিনিসগুলোকে রহস্যের মতো বা যে জিনিসগুলো নিয়ে অনেক ধরনের কনফিউশন সাধারণ মানুষের মধ্যে থাকে, সবগুলো জিনিস এই একটা ইকুয়েশনের মধ্যে আছে। জিরো, কত কনফিউশন জিরো নিয়ে, ইভেন আমি নিজে একটা প্লে লিস্টের মতো বানাইছিলাম শূন্য নিয়ে। সো এই শূন্যটাও এই ইকুয়েশনের মধ্যে আছে, ওয়ান, অনেক ধরনের কথা আছে ওয়ান নিয়ে। সো এই সবগুলো জিনিস আছে এই ইকুয়েশনের মধ্যে, এটাকে এই জন্য উপাধি দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স সবচেয়ে বিউটিফুল ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা পাওয়ার জন্য যেটা করতে হয়, অয়েলারের যে ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে থিটার জায়গায় পাই বসায় দিতে হয়। ই টু দি পাওয়ার i থিটা ইজ ইকুয়াল টু cos থিটা যোগ i sin থিটা। থিটার জায়গায় তুমি পাই বসায় দাও, তুমি লেফট হ্যান্ড সাইডে পাবা i পাই, রাইট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে cos পাই যোগ i ইনটু sin পাই। sin পাই এর ভ্যালু তো হচ্ছে 0, সুতরাং এই পুরো অংশটুকু 0 হয়ে যায়। আর cos পাই এর ভ্যালু কত? cos পাই এর ভ্যালু হচ্ছে -1। তো ওইখান থেকে আর কি এই জিনিসটা আসে, ঠিক আছে? ম্যাথমেটিক্সের সবচেয়ে বিউটিফুল ইকুয়েশন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা বুঝার কিছু না, এটা একটা ইরিলেভেন্ট জিনিস তোমাদের জন্য। আচ্ছা, তার মানে পোলার ফর্ম হচ্ছে দুই ধরনের পোলার ফর্ম পসিবল। একটা হচ্ছে আর ইনটু cos থিটা যোগ i sin থিটা। সকল বোর্ড প্রবলেম এই ফরম্যাট দিয়ে, পোলার ফরম্যাট দিয়ে করা যাবে। এবং পোলার ফর্মে লিখতে বললে তোমরা সাধারণত এটা দিয়ে লিখলেই তোমাদের এইচএসসি এর জন্য এনাফ হবে, ঠিক আছে? অ্যাডমিশনে কিছু প্রবলেম করতে গেলে আমাদের অনেক সময় এই অয়েলারের পোলার ফর্মটাও দরকার হয়, ঠিক আছে? সো এখন মনে করো, হ্যাঁ কি
একটু জুম আউট করবেন, আমি তুলতে পারিনি। হ্যাঁ দেখো, তুলো, সমস্যা নাই। তাহলে জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে কিভাবে প্রকাশ করতে হয় আশা করি আমরা সেটা বুঝতে পারলাম। হ্যাঁ, নিচের সমীকরণটা আমরা প্রমাণ করেছিলাম। ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা ওই কিভাবে প্রমাণ করতে হবে? থিটার জায়গায় তুমি এই যে অয়লারের যে ফর্মুলা, এখানে থিটার জায়গায় পাই বসায় দাও। হ্যাঁ ভাইয়া, না ওই ত্রিকোণমিতিতে ভাইয়া আমরা প্রমাণ করেছিলাম ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে কি আমরা এটা প্রমাণ করছিলাম? ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু মাইনাস 1 এটা প্রমাণ করছিলাম। cos থিটা প্লাস আই সাইন থিটা, এইটা দিয়ে আমরা আর কি কতগুলো জটিল জটিল ম্যাথ করতে পারি, যেগুলো হইতেছে ওই যে ঘাতগুলা বেশি হয়ে গেলে। হুম 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 হুম, ঠিক ঠিক ঠিক। তার মাথায় ঘাত বেশি হয়ে গেলে ডি ময়ভার বলে না ভাইয়া এটাকে? ডি ময়ভারের ডি ময়ভারের ফর্মুলাও আমি দেখাবো। এই ডি ময়ভারের ফর্মুলা দিয়েও আমি প্রবলেম করবো, তবে আজকের ক্লাসে না, সেটা সেটা অন্য একটা ক্লাসে, এবং এটা প্রমাণও দেখাবো। সেটার জন্য সাইন থিটার ধারাটা সিরিজটা জানলে, কস থিটার সিরিজটা জানলে আমরা খুব সহজে ডি ময়ভারের ফর্মুলা দিয়ে আমরা অনেক বড় বড় যে পাওয়ার গুলো থাকে, তো একটা জটিল সংখ্যা দেওয়া হলো, আচ্ছা আমি যাচ্ছি ওইখানেও যাচ্ছি, অনেক বড় বড় জটিল সংখ্যা যেগুলো, সেগুলো চাইলে ওইভাবে করা যায়, তবে এগুলো বোর্ড পরীক্ষার জন্য মোটেই লাগে না, অ্যাডমিশনের কিছু প্রবলেম সলভ করতে গেলে লাগে, আর কিছু ত্রিকোণমিতির মধ্যে হয়তো বা লাগে। আচ্ছা, বোর্ড প্রবলেম করতে লাগে না। আচ্ছা, তাহলে তোমরা পোলার আকৃতিটা বুঝতে পারছো আশা করি। পোলার আকৃতিটা যদি বুঝে, ধরো যে কোনো জটিল সংখ্যা তোমাদেরকে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এই জটিল সংখ্যাটাকে তুমি পোলার আকৃতিতে প্রকাশ করো, তখন তোমরা হচ্ছে এভাবে লিখবে। মনে করো যে একটা জটিল সংখ্যা দিল এরকম, কি বলবো, ধরো 1 প্লাস √3i, বললো এই জটিল সংখ্যাটাকে, এটা কিন্তু কার্টেসীয় আকৃতিতে আছে, বলছে এটাকে পোলার আকৃতিতে লেখো। তো তোমরা কি করবা? প্রথমে এই জটিল সংখ্যা আর বের করবা, আর ইজ ইকুয়াল টু হবে √1 স্কয়ার যোগ √3 স্কয়ার, দ্যাট মিন্স আসবে হচ্ছে 1 প্লাস 3 মানে 4 মানে হচ্ছে 2। তারপর তুমি থিটা বের করবা, থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স y বাই x মানে হচ্ছে √3/1, তো এটা আসবে হচ্ছে π/3। তুমি আর থিটা বের করলা না, সুতরাং এই জটিল সংখ্যার পোলার ফর্ম তুমি দুই ভাবে লিখতে পারো। একটা হবে কি r ইনটু cos থিটা যোগ i sin থিটা, মানে হচ্ছে 2 ইনটু cos π/3 যোগ i ইনটু sin π/3, শেষ। এটাও একটা হইতে পারে। অথবা তুমি চাইলে লিখতে পারো 2 ইনটু e টু দি পাওয়ার i ইনটু π/3, শেষ। এটাও হইতে পারে তোমার জটিল সংখ্যার একটা পোলার ফর্ম। এই দুইটার যে কোনো একটা লিখলেই তোমার পরীক্ষায় তুমি নাম্বার পাবা। যদি তোমাকে বলা হয় পোলার ফর্মে লেখো, তাহলে এভাবে তুমি চাইলে একটা জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করতে পারো। তো আমরা আজকে কি শিখলাম? আমরা জটিল সংখ্যা জিনিসটা কি বোঝায়, কেন দরকার সেটা বুঝলাম। জটিল সংখ্যার যে ইমাজিনারি ইউনিট আছে বা কাল্পনিক একক আছে, আই এর প্রপার্টি গুলো দেখছি, আই এর মানে নেচারটা দেখলাম, যোগ করলে 0 হচ্ছে, বা আই এর মাথায় পাওয়ার থাকলেও সেম জিনিস ফেরত আসতেছে, এই জিনিসগুলো দেখলাম। মডুলাস বুঝলাম জিনিসটা কি, আর্গুমেন্ট জিনিসটা কি, জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে কিভাবে প্রকাশ করে সেটাও বুঝলাম। তো জটিল সংখ্যার মডুলাস রিলেটেড কিছু ধর্ম আছে আসলে, তো ওগুলো একটু বলি, একটু লিখে দিয়ে আজকে ক্লাসে শেষ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলি, ধরো একটা জেড ইজ ইকুয়াল টু ধরো 2 + 3i যদি একটা জটিল সংখ্যা হয়, জেড বার বলতে একটা কনসেপ্ট আসবে, সেটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে? যেটাকে বলা হয় অনুবন্ধী, কনজুগেট, ইংলিশে বলা হয় কনজুগেট, বাংলায় বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা কি হয় সেটা একটু বলি। তো জেড ইজ ইকুয়াল টু যদি 2 + 3i হয়, তাহলে জেড বার ইজ ইকুয়াল টু কত হবে জানো? এটা হবে 2 - 3 - 3i, ঠিক আছে? তাহলে জেড ইজ ইকুয়াল টু মনে করো -5 - 6i হলো, ঠিক আছে? তাহলে জেড বার ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? -5 + 6i। এক্স্যাক্টলি, -5 + 6i। জাস্ট ওই যে আই এর রাশির আগের চিহ্নটা চেঞ্জ করে দিলে সেটা হবে ওই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যা বুঝলাম। এবার আসলে জটিল সংখ্যার মডুলাস রিলেটেড কিছু জিনিস একটু দেখা দরকার। ওয়েট, আর আর্গুমেন্টের প্রপার্টিও জানা দরকার। আচ্ছা হ্যাঁ, প্রথম প্রপার্টি হচ্ছে, ধরো আমি মডুলাস রিলেটেড কিছু জিনিস বলি, মানে এগুলা তোমাদের অনেক সময় মানে লাইফ সেভিং হইতেও পারে। কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো একটা জটিল একটা প্রবলেম এই প্রপার্টিটা ইউজ করে ফেললে, মানে অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অনেক প্রবলেম আছে, প্রপার্টি ইউজ করে 2 লাইনে হয়, আর মানে ম্যাথ প্রসেস অনুযায়ী করতে গেলে 1.5-2 পেজ লাগে, ঠিক আছে? আচ্ছা, মডুলাসের কিছু প্রপার্টি বলি। 1 নম্বর প্রপার্টি, তুমি ধরো জেড একটা জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যার যে মডুলাস যেটা হয় সেটা যা হবে, এবং ওই জটিল সংখ্যার যে কনজুগেট বা কি বলতেছি তাকে আমি বলতেছি হচ্ছে তার অনুবন্ধী, অনুবন্ধী জটিল সংখ্যার ওই জটিল সংখ্যার জটিল মডুলাস একই হয়। একটা জটিল সংখ্যার মডুলাস এবং তার অনুবন্ধীর মডুলাস সেম হয়, ঠিক আছে? অথবা ওই জটিল সংখ্যার মাইনাস ইনটু জেড, তার মানে সেম হবে, মানে হচ্ছে মডুলাস সেম হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে
একটা জটিল সংখ্যার মডুলাসকে যদি তুমি স্কোয়ার করো তুমি কি পাবা? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার পাবা। কারণ একটা জটিল সংখ্যার মডুলাস মানে কি? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তো তাকে স্কোয়ার করলে তুমি পাবা রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন ধরো একটা জটিল সংখ্যার, ধরো কোন জটিল সংখ্যাকে যদি তুমি তার মডুলাস তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করো, জেড কে যদি জেড বার দিয়ে গুণ করো, তুমি বেসিক্যালি কি পাবা জানো? তুমি জেড স্কোয়ারের ভ্যালুটা পাবা। জেড কে জেড বার দিয়ে গুণ করলে তুমি জেড স্কোয়ার পাবা, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার পাবা। ঠিক আছে, ধরো জেড ইজ ইকুয়াল টু মনে করো এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, তাহলে জেড বার ইজ ইকুয়াল টু কি হবে? এক্স মাইনাস আই ওয়াই অনুবন্ধী। এটাকে গুণ করলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়বে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই ওয়াই হোল স্কোয়ার। দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আবার আই স্কোয়ারের ভ্যালু তো আমরা যদি মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা যদি বসা দাও, এই মাইনাস ওয়ান আর বাইরের মাইনাস ওয়ান মিলে কি হবে? প্লাস ওয়ান হয়ে যাবে। সুতরাং এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এই জন্যই বলতেছিলাম। আবার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কি ছিল? একটা মডুলাসের স্কোয়ার ছিল। সুতরাং যেটা বলতেছিলাম যে যে কোনো জটিল সংখ্যাকে যদি তার অনুবন্ধী দিয়ে গুণ করো, সেটা আসলে আর জটিল সংখ্যা বলতে তার মধ্যে আই যুক্ত কোনো কিছু থাকে না, সেটা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার একটা বাস্তব সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, বাস্তব সংখ্যা হয়ে যায়। তাহলে জেড ইন্টু জেড বার যে কোনো জটিল সংখ্যা কিন্তু তার মডুলাসের গুণফল কি হবে? সেটা হয়ে যাবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ধরো আরো কিছু প্রপার্টি আমরা কি লিখতে পারি? হ্যাঁ, একটা প্রপার্টি বলতে পারি এরকম যে ধরো তুমি দুইটা জটিল সংখ্যাকে গুণ করছো, Z1 আর Z2, গুণ করার পরে তাদের তুমি মডুলাস নিলা, সেইটা রেজাল্ট যা হবে, তুমি যদি আলাদাভাবে Z এর মডুলাস বের করো, Z1 এর মডুলাস বের করে পরে Z2 এর মডুলাস বের করো, তাদের গুণ করে একই রেজাল্ট হবে। এবার সিমিলার ওয়েতে আরেক লাস্ট প্রপার্টি বলি, সেটা হচ্ছে ধরো Z1 আর Z2 হচ্ছে ভাগাকার আছে জটিল সংখ্যা। তো এখন তোমাকে দুইটা জটিল সংখ্যার ভাগফল দিয়ে বললো যে তাদের জন্য তুমি মডুলাস বের করো, তো ক্যালকুলেশনটা অনেক বড় হবে, ভাগটা করে তারপরে তুমি মডুলাস বের করবা। এর চেয়ে ভালো তুমি একটা কাজ করো, তুমি Z1 এর মডুলাস আলাদাভাবে বের করো আর Z2 এর মডুলাস আলাদাভাবে বের করো, তোমার রেজাল্ট সেমই থাকবে। তোমার রেজাল্ট কি হবে? সেমই থাকবে। তো এগুলো ছিল মডুলাসের প্রপার্টি। এখন আর্গুমেন্টের প্রপার্টি নিয়ে আসো চলো। আর্গুমেন্টের প্রপার্টি একটা মানুষ সবই পারবে যদি সে লগের প্রপার্টি জানে। লগের প্রপার্টি যে জানে সে আর্গুমেন্টের প্রপার্টি এমনি বুঝবে। আচ্ছা আমাকে একটু বলো, যে কোনো একজন বলো, লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? log x plus log y। এক্স্যাক্টলি। সো আর্গুমেন্টের প্রথম প্রপার্টিটা বলি। ধর আমাকে একটা জটিল সংখ্যা দিল Z1 আর Z2, দিয়ে বললো এই জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট বের করতে, তো ঝামেলা হবে না? Z কে Z1 কে Z2 দিয়ে গুণ করতে হবে, নতুন একটা জটিল সংখ্যা আসবে, তারপরে তার আর্গুমেন্ট বের করতে হবে, এটা ঝামেলা না? হ্যাঁ, এটা একটা সুন্দর সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে আর্গুমেন্ট কাজ করবে লগের মতো। Z1 এর আর্গুমেন্ট বের করবো আলাদাভাবে, Z2 এর আর্গুমেন্ট বের করবো, এদের দুইজনকে যোগ করে দিব, Z1 ইন্টু Z2 এর আর্গুমেন্ট বের করে ফেলবো। যেমন আমি একটা জটিল সংখ্যা বলি, ধরলাম 2 প্লাস 3i ইন্টু 4 প্লাস 5y দিলাম, দিয়ে বললাম যে এদের আর্গুমেন্ট বের করো। এখন তোমার মনে করো সময় স্বল্পতা, তুই গুণ করলে তো মানে কয়েকটা লাইন এক্সট্রা করে আসতে হবে, তুই একটা কাজ কর, আলাদাভাবে 2 প্লাস 3i এর আর্গুমেন্ট বের কর, 10 ইনভার্স 3/2, আলাদাভাবে এটার আর্গুমেন্ট বের কর 10 ইনভার্স 5/4, যোগ করে দে, এই টোটাল জিনিসের আর্গুমেন্ট বের হয়ে যাবে। এটা হচ্ছে আর্গুমেন্ট একটা প্রপার্টি। ঠিক আছে, ওকে, আমরা প্রথম প্রপার্টি বুঝলাম। এবার চল সেকেন্ড প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটা কি ছিল? লগ মনে রাখলে আর্গুমেন্টও পারা যাবে। লগ যদি মনে রাখা যায় আর্গুমেন্টও কি করা যাবে? পারা যাবে। এখন আমাকে দুইটা জটিল সংখ্যা ভাগফল দিল, Z1 কে Z2 দিয়ে ভাগ করলাম, এই জিনিসটার আর্গুমেন্ট বের করতে বলা হলো, Z1 ডিভাইডেড বাই Z2 এর আর্গুমেন্ট। আচ্ছা, এইটার আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? লগ এর ক্ষেত্রে কি হইতো? লগ x বাই y কে আমরা কি লিখতাম? লগ x মাইনাস লগ y, বিয়োগ হয়ে যেত না? ভাগ থাকলে বিয়োগ হয়ে যেত। এটাও হবে সেম, Z1 এর আর্গুমেন্ট বের করবো আর Z2 এর আর্গুমেন্ট বের করবো, তাদেরকে বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে Z1 আর Z2 এর যে অনুপাত থাকবে তার আর্গুমেন্টটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড কিছু প্রপার্টি, যেগুলা কিছু কিছু কেসে আমাদের খুবই টাইম সেভিং হইতে পারে বা টাইম কনজিউমিং প্রবলেম গুলাকে খুব শর্টলি সলভ করতে হেল্প করতে পারে, অথবা স্মার্টলি সলভ করার ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে মডুলাস আর আর্গুমেন্টের এই কিছু প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মডুলাস আর আর্গুমেন্টের প্রপার্টি গুলো জানলাম। সো নেক্সট ডেতে আমরা হচ্ছে তোদের বইয়ের মধ্যে আমি তোদেরকে SW তে, তোরা তোদের বই যে কারো বই যদি খুলো, যে কারো বইয়ের মধ্যে প্রথম দিকে এই জিনিসগুলো থাকবে, যে জটিল সংখ্যাকে আর্গন ডায়াগ্রামে প্রকাশ করা, তারপরে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করা। ঠিক আছে,
তারপরে হচ্ছে জটিল সংখ্যাটাকে পোলার আকৃতিতে প্রকাশ করা। এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা যে কোনো রাইটারের বই থেকে তোরা সলভ করার চেষ্টা করবি, ঠিক আছে? মডুলাস আর্গুমেন্ট, তার হচ্ছে আর্গুন চিত্রে প্রকাশ করা, পোলার এত প্রকাশ করা। নেক্সট ডেতে আমরা হচ্ছে জটিল সংখ্যার আরো কিছু জিনিস জানবো। জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যার গুণ থাকলে, ভাগ থাকলে, অনেকগুলো জটিল সংখ্যা গুণ থাকলে কিভাবে সলভ করতে হয়, তার মডুলাস আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়, এবং জটিল সংখ্যার মডুলাস থেকে যে কিছু সঞ্চার পদের সমীকরণ বের করতে হয়, সেই সঞ্চার পদের সমীকরণ গুলো দেখবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।